আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আসলে এই সো-কল্ড জুলাই আন্দোলনে ড্রাগের ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনার আসলে কি কখনো মনে হয়েছে যে এই আন্দোলনে ড্রাগের ব্যবহার হয়েছে, এবং সেটা মনে হলে কখন মনে হয়েছে? সেটা যদি দিয়ে একটু আমাকে। আপনি যেটা বলেছেন, শুরুতে আমি আসলে ড্রাগের বিষয়টা আমার মাথায় আসেনি। সত্যি কথা যেটা, যে লজ্জা পাওয়ার কিছুই না। কারণ সব মানুষের মাথায় সব জিনিস সবসময় ঢোকে না, এটাই স্বাভাবিক। কিন্তু মাস ৩ বা ৪ পরে থেকে আমার এই যে আপনাদের মতো মুষ্টিমেয় লোক বলতো যে এখানে ড্রাগ ছিল। মানে আমার স্পষ্ট মনে আছে, আমি তো বিশ্বাসী, মানে আমার তো এটা মাথায় আসে না যেখানে ড্রাগ, এই আন্দোলনকারীদের ড্রাগ দেওয়া হয়েছিল, সেটা হোক না হোক, লিকুইড হোক বা যে কোনো ভাবে হোক। এটা আমার হুম, মাথায় ছিল না প্রথমে যে আন্দোলনে ড্রাগ ব্যবহার করে ফেলেছে কেউ। বিদেশি সম্পৃক্ততা ছিল, জেহাদি সম্পৃক্ততা ছিল, মোল্লা মিলিটারি সংযোগ ছিল, সন্ত্রাসী জঙ্গিবাদের সম্পৃক্ত, এটা আমার মনে হয়েছে। কিন্তু ড্রাগ এটা আসলে আমার মনে হয়নি। যে আপনাদের মতো বললাম তো হাতে গোনা। আমার প্রথমে আমি ভাবতাম যে হয়তো একটা ষড়যন্ত্র তত্ত্ব বলতে একটা কথা আছে না, অনেক হাইপোথিসিস করে, অনুমান, মানে আপনাদেরকে অনুমান বলে মনে করেছিলাম। কিন্তু ৩ মাস পরে ৪ মাসের দিকেই বোধহয় আপনারা এটা বলা শুরু করেছিলেন বা লিখেছিলেন। খুব কম, আমার হাতে গোনা আমার মনে আছে বাংলাদেশের কম বয়সীদের মধ্যে বোধহয় আপনি একা, আর ২-৪ জন মুষ্টিমেয় লোক প্রথমে বলেছিল যে ড্রাগ এখানে সাপ্লাই করা হয়েছে। তারপরে আপনারা যখন বলা শুরু করলেন ৭-৮ মাস পরে, তখন আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ, ড্রাগ এই ছাত্রদেরকে পানির নামে, তারপর খাদ্যের নামে, ইভেন খাদ্যের মধ্যে, তারপর ওষুধের নামে, তারপর বিভিন্ন প্রসেসে তাদের মধ্যে ড্রাগ দেওয়া হয়েছে। পরে ইতিহাস মিলাইলাম, যেমন ধরেন ড্রাগ দিয়ে আপনার আফিম যুদ্ধে চায়নাকে ২ বার পরাজিত করা হয়েছে, জাতিকে, পুরো চাইনিজ জাতিটাকে শত শত বছর পিছিয়ে রাখা হয়েছিল। পরে বলে হায় হায়, এত সহজ বিষয়টা আমার মাথায় কেন ঢুকলো না, মানে এটা বুঝতেই পারিনি। স্বাভাবিক এটা, কারণ হলো যে অনেকেই তো বুঝতেই পারে না যে আন্দোলনটা, কেউ কেউ তো বুঝতেই পারে না যে আন্দোলন কোন দিক দিয়ে যাচ্ছে। এটা যে হুম। সরকার পতনের আন্দোলন, এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি নাই, কিন্তু আমরা জানতাম যে এটা দিন শেষে ওই এক দফা আন্দোলনে যাবে, কারণ বহুভাবে চেষ্টা করেছিল। তারপরে তারা, আমার মনে হয় যে এখানে যদি শেষে ড্রাগ ব্যবহার না করতো, এই আন্দোলন সফল হতে পারত না। আমার মনে হয়, এখন মনে হচ্ছে তার সর্বশেষ প্রমাণ তো এখন দেখলাম, কি যেন আপনি শিরোনাম দিয়েছেন, যে প্রথম শহীদ, জুলাই সন্ত্রাসী শহীদের মা, পালক মা হোক আর মা হোক মা, ড্রাগ সহ গ্রেপ্তার হয়েছে। তার মানে এটা হলো ওই যে কি কি যেন বরফের সূত্র, যে সাংবাদিকতা উপরে একটুই দেখা যায়, বেশিরভাগ নিচে। তার মানে শত শত এরকম রয়েছে কোন। আমি একটু এই ড্রাগের ব্যবহার নিয়ে আরো বিস্তারিত যাবো। আমি একটু প্রথমে কিছু বিষয় বলি। সেটি হচ্ছে, গতকালকে যখন যে একটি ভয়াবহ ড্রাগ যেটির নাম হচ্ছে টাপেনডাডল, এই টাপেনডাডল সহ এবং টাপেনডাডল এবং হিরোইন সহ ধরা পড়েছে সো-কল্ড জুলাই আন্দোলনের প্রথম শহীদ, যার নাম হচ্ছে যার নাম এখানে, আচ্ছা আমি সেই জায়গাটা পরে আসতেছি। সেটা হচ্ছে সে এক তার সে যে সন্তানকে লালন পালন করত, সেই সন্তান, তার নাম বোধহয় কি শুভ যেন, মানে সেইটা আর কি, সেই সংবাদটা যেটি প্রকাশিত হয়েছিল সেটি আমাদের কাছে স্ক্রিনশট নেওয়া আছে আর কি। সেটি পালিয়ে যাওয়ার বা এটি করার কোনো সুযোগ নাই। তার নাম হচ্ছে সিয়াম শুভ। আমি যদি আপনাকে একটু সেই আগের স্ক্রিনশটটা দেখাই, তাহলে আপনি একটু বুঝতে পারবেন, দর্শক শ্রোতাদের বুঝতে সুবিধা হবে। আমরা শিরোনামটা যেটা পাই, জুলাইয়ের প্রথম শহীদ সিয়াম শুভর পালক মা মাদক সহ গ্রেপ্তার, এরকম। এক্স্যাক্টলি এই হচ্ছে কি আপনার যেটি শিরোনাম ছিল, সেটি হচ্ছে এটা ছিল শিরোনাম। জুলাইয়ের প্রথম শহীদ সিয়াম শুভর পালক মা মাদক সহ গ্রেপ্তার। এটি যখন করা, এই রিপোর্টটি যখন করলো ঢাকা ট্রিবিউন এই রিপোর্টটি করার পরে, তারপরে যেটা হলো সেটি হচ্ছে আপনার ২ তথ্য সন্ত্রাসী, তারা এটা নিয়ে ভয়াবহ রকমের হুমকি ধামকি দেওয়া শুরু করলো অনলাইনে। তার একজনের নাম হচ্ছে জুলকারনাইন শাহের খান, আর একজনের নাম হচ্ছে আপনার কদুরউদ্দিন শিবির। তো কেন এই খবর প্রকাশ করতে কেন হুমকি দেওয়া শুরু করলো তারা? তাদের কিছু হয় নাকি? তাদের যে হুমকি দেওয়ার স্টাইল, আমি সেটাও এখানে দর্শক শ্রোতাদেরকে
দেখাবো। এবং ঢাকা ট্রিবিউনের ফেসবুকে যেই রিপোর্টটি করা হয়েছিল সেটি আমি ফেসবুকে যে ফটোকার্ডটি শেয়ার করা হয়েছিল সেটি আমি এখানে একটু দেখাই, তাহলে অনেক কিছু বুঝতে সুবিধা হবে। মানে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, কি হচ্ছে এটি একটু বুঝতে সুবিধা হবে। এই যে ফটোকার্ডটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই ফটোকার্ডটি শেয়ার করেছিল ঢাকা ট্রিবিউন তাদের নিজস্ব যে ফেসবুক পেজ, সেখানে তারা এই ফটোকার্ডটি শেয়ার করছে, যেখানে লেখা জুলাই প্রথম শহীদ সিয়াম শুভর পালক মা মাদক সহ গ্রেপ্তার। এটি কিন্তু মানে আপনার ঢাকা ট্রিবিউন তারা তাদের যে ফেসবুক পেজ সেখানে তারা প্রকাশ করেছিল। এই ঘটনার পরে যেটা হয় সেটি হচ্ছে এই ব্যাপারটি নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড যে শুরু করে, তথ্য সন্ত্রাসী যে শুরু করে এবং প্রথম আলোর মতো এক ধরনের নীরব ভীতি দেওয়া শুরু করে যে প্রথম আলো জ্বালিয়ে দিয়েছি, এটাই মানুষ এর নিচে মন্তব্য করা শুরু করে। সেটি হচ্ছে এই যে দেখুন জুলকারনাইন সুয়ার খান, সে এই পোস্টটি যখন করে সেটি হচ্ছে ঢাকা ট্রিবিউন পত্রিকার এইসব ইত্রামি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি। জুলাই 2024-এ তাদের খাউজানি সম্ভবত ক্রনিক একজিমা লেভেলে পৌঁছেছে। তারপরে ঢাকা ট্রিবিউন যেটি শেয়ার করেছে সেটি তারা এখানে দিয়েছে। এরপরে আরেকজন যে তথ্য সন্ত্রাসী, যার নাম হচ্ছে কদুমিয়া, অনেকে দুষ্ট লোকেরা কদুমিয়া বলে তার নাম। কদুমিয়া যেটি লিখেছে সেটি আমি এখানে এই মুহূর্তে দেখাতে পারছি না, একটু টেকনিক্যাল সমস্যার কারণে, কিন্তু তার পোস্টটি আমি পড়ে আপনাকে শোনাচ্ছি। কদুমিয়া তার ফেসবুকে লিখেছে, আওয়ামী খুনিগুলো যখন সাংবাদিকতা করে তখন তারা এমন করে। ঢাকা ট্রিবিউনের পালক ও পলাতক মা হিসেবে হাসিনা 5 আগস্ট সুটকেস সহ ভারতে পালিয়েছে, এই খবরটি বড়ই পীড়াদায়ক ছিল। ফলে এখন ঢাকা ট্রিবিউন ঝাল মেটাতে হচ্ছে জুলাইয়ের শহীদদের উপর। যত বড় সুয়রবাদী হইলেও কারোর কবেকার পালক মা কি অপরাধ করছিল সেটা খুনি হাসিনার নির্দেশে খুন করা একটা ছেলের নামের সাথে জুড়ে দেয়। এর উদাহরণ উদ্ধরণ কমা দিয়ে শহীদ লেখে, ও ইনভার্টেড কমাকে সে উদ্ধরণ কমা বলে আর কি বাংলায় লিখেছে। এবং সে যেটি এখানে বলার চেষ্টা করছে, কবেকার কোন পালক মা, এটি একেবারেই হচ্ছে গিয়ে এই যে শিবিরের যে জামাতের যে আপনার টেকনিক আর কি, কোনো কিছুকে এড়িয়ে যাওয়ার যে টেকনিক, সেই টেকনিকটি আসলে এই জামাইতের বাচ্চা এটিকে এটি তাদের পুরনো কৌশল। এবং মানে কিছু কিছু লোকের মধ্যে দীর্ঘদিন ধরে সন্দেহ ছিল যে কদুমিয়া জামাতের কিনা, কদুমিয়া আসলে জামাতের কিনা। কদুমিয়া যে এখানে যে মন্তব্য করেছে, সেখানে অনেকে মন্তব্য করেছে এরকম যে প্রথম আলোর মতো ঢাকা ট্রিবিউনও জ্বালিয়ে দেওয়ার সময় এসেছে। কদুমিয়ার এখানে আপনারা যদি দেখেন তাহলে এরকম অনেক মন্তব্য আপনারা পাবেন। এবং এখন আর গণতন্ত্র খতরামে না, সংবাদপত্র খতরামে না, এখন আর কোনো সমস্যা নেই। এবং এই ঘটনার পরে যেটা করেছে ঢাকা ট্রিবিউন, ছোট্ট একটা পত্রিকা বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন, তারা এই বিষয়টায় ভয় পেয়েছে। খুব স্বাভাবিক, এটিকে তারা ভয় পাবে। ভয় পাওয়ার পরে তারা তাদের ফেসবুক পেজ থেকে এই তথ্যটি সরিয়ে নিয়েছে যে শুভর মা আর কি, এই শুভর মা যে বা জুলাইয়ের প্রথম শহীদের মা, এটি ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা এটি একদম ইচ্ছে করে ওখান থেকে সরিয়ে নিয়েছে, ফেসবুক থেকে সরিয়ে নিয়েছে। এমনকি মূল সংবাদের ভেতরেও এখন যে বর্তমান যে সংবাদটি, সেই সংবাদটিতে এই পুরো বিষয়টাই তারা গায়েব করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ তো আসলে তাদের মতো এত ভোদাই না, তারা সবাই এটি সুন্দর করে স্ক্রিনশট নিয়ে রেখেছে। এবং এটিতে আরো একবার প্রমাণিত হলো যে ঠাকুর ঘরে কে, আমি কলা খাই। আমি আপনার কাছে কিছু বিষয় নিয়ে প্রশ্ন করব, সেটি হচ্ছে যেমন ধরেন বাংলাদেশের যে সবচেয়ে আলোচিত জুলাইয়ের যে মৃত্যু বা সো কল্ড যে হত্যা, এটির প্রথম যে দৃশ্যটি আমাদের সকলের সামনে আসে সেটি হচ্ছে আপনার আবু সাইদ। আবু সাইদ যখন মারা যায় তখন তার আশপাশের ভিডিওটা নিশ্চয়ই আপনি দেখেছেন, অনেকবার আমরা সবাই দেখেছি। আপনি বলেন তো আবু সাইদকে দেখে আপনার কি মনে হয়েছিল? যদি আবু সাইদের ভিডিও সবকিছুই তো আপনি দেখেছেন। আনমিউট করে। ধন্যবাদ আপনাকে। আবু সাইদের যে দৃশ্যটা আমরা দেখলাম,
সেই দৃশ্যগুলোকে নিয়ে যদি আপনি গবেষণা করেন, প্রথমেই ধরা পড়বে যে সে পুলিশের গুলিতে মারা যায় নাই। পুলিশ গুলি খেয়ে কোনো মানুষ পড়ে গেলে কেমন হয়, এটা আমি পুলিশ না, কিন্তু আমি জানি। আর আপনি তো নিজে সেনাবাহিনীতে ছিলেন। একটা মানুষ গুলি খেয়ে পড়লে কিভাবে পড়ে? গুলি খেয়ে নিশ্চয়ই সিনেমার মতো পিছনে পড়ে যাবে না, সামনের দিকে পড়ার কথা, বুকে গুলি লাগলে। প্রথমত এটা একটা উদাহরণ দিলাম। তারপর আপনি দেখেন যে তারপর আপনি দেখবেন যে তারে গুলি করার পর তাকে নিয়ে গেল কারা? এক সেকেন্ড, আপনি একটু কথা বলতে থাকেন। জি, দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যদি বেশ কিছু বিষয় একটু খেয়াল করেন, যেমন আবু সাঈদের যে উদ্ভ্রান্তের মতো হাঁটা চলা, এটা একটা বিষয়। তারপরে এই জুলাই সন্ত্রাসী বাহিনী যেই ধরনের আচরণটা করেছে আর কি, ওখানে যে ধরেন যারা পুলিশকে হত্যা করেছে, যাদেরকে দিয়ে হত্যা করানো হয়েছে, এবং যে ভয়ঙ্কর পৈশাচিক আচরণ করা হয়েছে, আপনাদের কি কারোর কাছে মনে হয় যে এটি আসলে কোনো সুস্থ কোনো মানুষের দ্বারা এই জিনিসটি করা সম্ভব কিনা? মানে সুস্থ কোনো মানুষ, একটা মানুষকে ধরেন হত্যা করা হলো, বা ধরেন মব করেই হত্যা করা হলো, কিন্তু তারপরে তার উপরে যে আচরণ করা হয়েছে সেটি আসলে কোনোভাবে কোনো সুস্থ মানুষের আচরণ কিনা, সুস্থ মস্তিষ্কের আচরণ কিনা, এই বিষয়ে শেখ ফরিদ ভাই যদি। ধন্যবাদ, এবং সেই সাথে দুঃখিত, অতিথি দেব ভব, অতিথিকে বিদায় জানাতে হলো, যার জন্য আমাকে একটু বিরতি নিতে হয়ে যেটা আমরা আলোচনা করতেছিলাম, সেটা হলো যে আবু সাঈদের যে হত্যাকাণ্ডের ভিডিওটা যে কোনো শিশুও যদি দেখে, শিশু মনে করেন 18 বছরের নিচে তো শিশু, আমরা ধরেন এটা 8 বছর 10 বছরের, তাকেও যদি আপনি দেখান, সেও বলবে যে এটা কিভাবে ঘটলো। আচ্ছা, তাকে হাসপাতালে কেন নিল না? নিলে কতক্ষণ পরে নিল? সবচেয়ে মজার বিষয় যে আবু সাঈদের বাপ কি বলেছিল, যে পুলিশ মেরেছে গুলি করে তারে ফাঁসি না দেয়, আমার 2টা প্যালেট দিয়ে দাও। মনে আছে তো? মনে না, আছে তো? এটি কোনো পত্রিকায় রিয়েলি আছে কিনা আমি এটি জানি না, আমার কাছে যেহেতু না, এটা পত্রিকা নিউজ ছিল, নিউজ, ফটোকাট না, নিউজই ছিল। আচ্ছা, ওটাও বাদ দিলাম। আরেকটা জিনিস বলি, তার সন্তান যে মারা গেল, জননেত্রী শেখ হাসিনা কিন্তু তাকে 10 লক্ষ টাকা দিয়েছিল, মনে আছে তো? এটা তো মনে আছে, সে সেটা স্বীকারও করেছে। তারপরে কি বলেছে যে ইউনুস গিয়ে তাকে 1 পয়সা দিয়ে আসে নাই বলছে, কিন্তু ওটাও নিউজ আসছে, ওটাও রাখলাম। এটি একেবারে মানে হ্যাঁ, প্রকাশিত ছিল যে ইউনুস বা তার পরবর্তীতে তাকে কারা নিয়ে গেল? তারই লোক। কতক্ষণ পরে? সবচাইতে যেটা হাস্যকর ব্যাপার এবং একই সাথে বিপজ্জনক, তা হচ্ছে যে এই আধুনিক যুগে ইভেন আফগানিস্তান, যে দেশে কোনো বিজ্ঞান চলে না, সেইখানেও আপনি পোস্টমর্টম ছাড়া কোনো হত্যাকে আপনি আদালতে শতভাগ প্রমাণ করতে পারেন, পৃথিবীর কোনো আদালত এখন আপনাকে মানবে না। পোস্টমর্টম রিপোর্ট লাগবে। আপনি দেখেন তো যে এই আবু সাঈদের পোস্টমর্টম রিপোর্ট কোথায়? কেন নেই? দাবি করেছে হয়েছে, বা সেটি অনেক পরে আমরা পেয়েছি, অনেক পরে হয়েছে। এমনকি সেই পোস্টমর্টম রিপোর্ট একবার একটা এসেছে, তারপর আরেকটা এসেছে, তারপর আরেকটা এসেছে, মানে সেটাও পরিবর্তন। তারপরে প্রশ্ন হলো যে এরা যে শিবিরের শুধু যে মানুষ, মানে এই প্রথম দেখলাম যে তারা শুধু মেরে ফেলার জন্য আসে না, তারা মরতেও আসে স্বেচ্ছায়। আপনি এটা দেখবেন আপনার ইয়েতে, ইসরায়েলে আর ফিলিস্তিনের সংঘাতের সময় দেখবেন মা বাবার ইচ্ছা করে তার শিশুকে ইসরায়েলি বাহিনীর সামনে দিয়ে দেয়। এই দৃশ্যগুলো আমরা সবার সামনে দেখেছি। মানে দেখেন কত বড় বদমাইশ, তারা নারী ও শিশুদের আগে দেয় সারা পৃথিবীতে। নারী আমার সন্তান নয়, অন্য আপনার সন্তান যদি আমার সামনে থাকে যুদ্ধের ময়দানে, আমি তার আগে দিব না। আগে প্রয়োজন আমি মারা যাবো, কিন্তু আমি কি দিব? আর এই ঘামাসের ছাত্ররা ওই নারী শিশুদের আগে দেয়, তার আত্মগোপন করে পিছনে থাকে। এরা ওই কাজটা করেছে। ওইখানে কি করেছে? পরিবারের একটা সন্তান আবু সাঈদ, তার বাপের অনেক গিদরের মতো অনেক ক্যাতক্যাতায় পয়দা করেছে, তার একটাকে সে ব্যবসা করতে গেছে তার বাপ। এটা কেউ মনে করে, আমি মনে করি না, কারণ মৃত্যুই কোনো মৃত্যুই আমরা কামনা করি না, কিন্তু সেটা তো পরিকল্পিত ভাবে সে মরতে গেছে ওইখানে ইচ্ছা করে। কারণ তাদের একটা লাশ দরকার ছিল, কারণ একটা লাশ তাদের আন্দোলনে ফুয়েল যোগাবে।
একই সাথে তো ড্রাগ এডিক্টেড করে দিয়ে, আমার ধারণা সে তখন ড্রাগ এডিক্টেড ছিল। তাছাড়া ওই যে জজবাতো দেওয়া ছিল যে যদি তুমি পুলিশের গুলি খায় মরো তা তুমি শহীদ হয়ে যাবা, এই বেহেশত চালায় বেহেশত চলে যাবে, এই বোধ তো তাদের ছিলই। আর আপনি নিজেও একটা বিষয় গবেষণা করেন যে মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্র বলাৎকার হয়, মা বাবা কিছু বলে না। ধর্মের নেশা বড় নেশা, এই ব্যাপারে মার্কস যেটা কার্ল মার্কস যে ধর্ম হচ্ছে অপিয়ম, আফিমের মতো কাজ করে, বরং অপিয়ম না, আমার মনে হয় বলা দরকার ছিল যে মোর দেন অপিয়ম, মানে আফিমের চেয়ে ভয়ঙ্কর, এই শব্দটা জোগাড় করলে ভালো হইতো। তো এখানে তাকে ইসলামী জজবা দিয়েছে যে তুমি শহীদ হয়ে যাবা, আওয়ামী লীগের বিরুদ্ধে যদি আন্দোলন করো তুমি চালা বেহেশতে চলে যাবা, এমনি 72 হারি পাইতা, আর যদি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করো তাহলে তুমি 142টা ফরিদ ভাই, ফরিদ ভাই, আমরা একটু একটু মূল আলোচনাটায় থাকি, আমি আপনাকে একটু ধরে দিই তাহলে আপনার কথা বলতে সুবিধা হবে। যেমন যেটি হচ্ছে সেটি হচ্ছে এই আন্দোলনে যে কয়েক ভিন্ন ভিন্ন লেয়ারের ড্রাগ ব্যবহার করা হয়েছে সেটি সম্পর্কে আমি একটু বলি। এবার আমার কথা এবং আপনি আন্দোলনে যাদেরকে দেখেছেন এদের সাথে মিলিয়ে আমি আপনার একটু বক্তব্যটা চাচ্ছি। সেটা হচ্ছে যে কেপটাগন বলে যেই কথাটি আমি বলি যে কেপটাগনের আসলে কাজ কি? কেপটাগনের মূলত কাজ হচ্ছে আপনার মানুষকে ক্ষুধা না লাগানো, মানে অনেক বেশি সময় ধরে শ্রম দেওয়া বা মানে ক্লান্ত না হওয়া, এটি হচ্ছে আপনার কেপটাগন বা এই জাতের যে আর একটা ড্রাগ যেটি বাংলাদেশে, যেটি অ্যামফেটামিন মেথামফেটামিন যে থাকে আর কি, ইয়াবা, এদের এই ড্রাগটা, এবং এই ড্রাগটা আপনাকে ক্লান্ত করবে না, ক্ষুধা লাগাবে না, এরকম অনেকগুলো কাজ করে। এবং পাশাপাশি যে গতকালকে যে ড্রাগটির কথা আমরা পত্রিকায় পড়লাম সেটি হচ্ছে টাপেন্ডাডল। এই টাপেন্ডাডল এটার কাজ কি? টাপেন্ডাডলের কাজ হচ্ছে এটি আসলে এক ধরনের কি বলে আপনার ওই ব্যথা নাশক টাইপের, অর্থাৎ আপনি এই টাপেন্ডাডল নিয়ে তারপরে যদি আপনি পুলিশের সামনে যান, পুলিশ আপনার মাইরা কাইটা পিটায়া হতায় ফেললেও আপনার শরীরে ব্যথা অনুভূত হবে না। এখন আপনি বলেন, আপনি তো পুরো আন্দোলনে আপনি বাংলাদেশে ছিলেন কি ছিলেন না, পুরো বিষয়টা তো আপনার আসলে বিষয়টা তো চোখের সামনে হয়েছে। এবার আপনি আমাকে বলেন যে এই যে দুই ধরনের বিষয়, এটি কি আসলে আপনার গোচরীভূত হয়েছে কিনা, যে এরা যে ফেরোসাজ হয়েছে, এরা যে আপনার পুলিশ দিনের পর দিন ওখানে যে আন্দোলনের জন্য রাস্তায় থেকেছে, এগুলো কি আসলে আমরা কিন্তু একই মুখ সামনে দেখেছি। এমন না যে ধরেন আন্দোলন যখন 16 জুলাই শুরু হলো বা 14 জুলাই সম্ভবত, বা যখন এরা রাস্তায় নামা শুরু করলো বড় আকারে, তারপর থেকে শেখ হাসিনা প্লেনে ওঠার আগ পর্যন্ত আমরা কিন্তু একই মুখ রাস্তায় দেখেছি। এটা কি করে সম্ভব? কি মনে হয় এটা কি কোনো ধরনের ড্রাগ? মানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যে একই রকম মুখ, একই রকম স্ক্রিপ্ট সব দিকেই, সাভারে যান, গাজীপুরে যান, যাত্রাবাড়ি যান, বনানীতে দাঁড়ান, আপনার শাহবাগে যান, ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য কোনো জায়গায়, রংপুর, রাজশাহী, একই রকম। দেখুন বয়সগুলো সেরকম, বয়সগুলোর সাথেও একটা সম্পর্ক আছে। দেখবেন প্রায় একই বয়সী, যদি তারা বয়স্ক থাকে ওইখানেও যে বয়সী, মানে বোঝা গেল যে রাখালও আছে ভেড়ার পালও আছে, দুইটাই দেখা গেছে। আপনি দেখেন প্রাইভেট ইউনিভার্সিটি, আমি নিজে যেটা বনানীতে দেখেছি, আমি সম্ভবত সেটা 3 তারিখ নাকি 2 তারিখ আমি মহাখালী ডিওএইচএস থেকে বনানী আসতেছি পায়ে হেঁটে, আন্দোলন দেখে দেখে আসতেছি আর কি, আমরা হাঁটতেছি দেখতেছি। তো যখন বনানীর কাছাকাছি আসলাম, আমি সৈনিক ক্লাব পার হয়ে গেলাম, তখন দেখি রাস্তায় যে আন্দোলন সব প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র। তো আমি অবাক হয়ে গেলাম, প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে কিন্তু ম্যাক্সিমাম ধনীর দোলাল, ম্যাক্সিমাম ধনীর, এটা আপনি জানেন। যারা গরিবের বাড়ি থেকে গেছে তারা ভাব ধরা ধনীর দোলাল, তারা কিন্তু আরো বড়, তারা আরো বড় ধনীর দোলাল সাথে, তারা কিন্তু বাড়িতে কিন্তু তারা 1 গ্লাস পানি নিজে ঢেলে খায় কিনা আমার সন্দেহ আছে। আর ম্যাক্সিমাম প্রাইভেট স্কুলের কলেজের ছেলে মেয়েরা এরা কিন্তু নিজের স্যান্ডেলটা নিজে পরে না, এটা আপনি জানেন, আমিও জানি। মানে কপাল ভালো থাকলে বাপ মায়ে পরায় দেয়, আর যদি আর সাধারণত কাজের মহিলারা, কাজের বুয়ারা বা কাজের ছেলেরা তাদের পরায়। আমি নিজের চোখে দায়িত্ব নিয়ে বললাম, আমি যখন কোনো, যেমন ধরেন টিটুর বয়সী, ধরেন টিটু একজন লেখক নিয়ে গবেষণা করি, তখন আমি 100 জনকে নেই, কারণ 100 জনের কথা তো আর মিথ্যা হইতে পারে না, আচরণ মিথ্যা হইতে পারে না। তো আমি কমসে কম 100 প্রাইভেট ছাত্রের উপরে আমি যেখানে নেই, কাজের বুয়া বলেন
গার্মেন্টস কর্মী বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, মানে যে কোনো পেশার, যে কোনো বয়সী, আমি ওগুলো 100 জনকে টার্গেট করে তাদের উপরে গবেষণা করি। 100 জন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীকে নিয়ে আমি গবেষণা করেছি। একজনকেও দেখি নাই নিজের স্যান্ডেল পরে, নিজের স্যান্ডেল নিজে খালি করে, মুছি দিয়েও না, ওই জুতাটা নিয়ে যায় আত্মীয় স্বজন বা কাজের ছেলে মেয়েরা কালিটা করে আনে। এমনকি ঘরের সামনে যখন স্যান্ডেলটা দেয়, মানে সে যখন তার বেডরুম থেকে বের হয়, ড্রয়িং রুম থেকে বের হয়, ওই স্যান্ডেলটা যে বদলায় কাজের বুয়া তাকে দেয় বা কাজের ছেলেটা দেয়, আমি নিজে দেখেছি। তাহলে সেই ছেলেটা আর যেই ছেলে একটু রোদ লাগলে মায়ে ছাতা ধরে থাকে, বাপে ছাতা ধরে, দাদায় ছাতা ধরে, ধরে কাজের ড্রাইভারের ছাতা ধরে, একটু রোদ তাদের মানে তারা যারা একটু ধনী তারা তো গাড়ি থেকে নামে, গাড়ি থেকে উঠে। যারা বললাম তো 1 গ্লাস পানি খান, জীবনে নিজের বিছানা ভাঁজ করে নাই, নিজের চেয়ারটা জীবনে, সে মনে করেন দাঁড়ায় আছে কাজের বুয়া পাশে, চেয়ারটা একটু ডানে বাঁয়ে আছে, তারকে বলে সোজা করো, এই চেয়ারটা দিকে দে। আমি নিজের চোখে দেখেছি, দায়িত্ব নেই, আপনিও জানেন। তো সেই ছেলে মেয়েরা আন্দোলনে নেমে গেল এই দুপুরের রোদের বেলায়, তালমে কুচ কালা হায়। আমার ধারণা তাদেরকেও একই সাথে তাদের জজবা দেওয়া হয়েছিল, রাজনৈতিক, ধর্মীয়, পাশাপাশি ড্রাগও ছিল, এত কোনো সন্দেহ নাই। যে ছেলেটা জীবনে বাজার করে নাই, যে ছেলেটা জীবনে রোদে হাঁটে নাই, যে ছেলেটা জীবনে 1 ছটাক চাল বাজার থেকে কিনে আনে নাই, যে ছেলেটা জীবনে বাজারের ব্যাগ হাতে নেয় নাই, এমনকি 2 কেজি 3 কেজি 1 কেজি মাছ, এমনকি আইসক্রিমটাও তাদের কাজের বুয়া দেয় না, খাওয়ায়, নিজেরা দোকানে যায় আনে না। সারাদিন মোবাইলে থাকে, নয় ল্যাপটপে থাকে, নয় টিভিতে থাকে, আর শুয়ে থাকে, না বন্ধুর সাথে আড্ডা মারে, বান্ধবীদের সাথে, আর আইসক্রিম পর্যন্ত আইনা খায় এদের দ্বারা। তাহলে সেই বাচ্চারা হঠাৎ করে রোদের বেলায় নামিয়ে গেল প্রাইভেট ইউনিভার্সিটির, ডালমে কুছ তো কালা হায়। তো ড্রাগ এখানে ছিল, এখন তো স্পষ্ট। আপনি দেখেন যে প্রথম শহীদের মায়ের ড্রাগ নিয়ে গ্রেপ্তার। আবার এই যে কি জুলকায়ের গিদর আর কি 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 যেন নাম বললেন, এদের গায়ে সিট লেগেছে, ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই নাই। আচ্ছা, সমস্যাটা কোথায়? যখন একজন মুক্তিযোদ্ধা আকাম কুকাম করে, মুক্তিযোদ্ধার পোলা, তখন তো ঠিকই লেগে, মুক্তিযোদ্ধার পোলা এই কাম করেছে, ছাত্রলীগের নেতাই করছে, এখন শরম লাগে না? চুলে চুলে বিরোধী আত্মীয় বানায়, আওয়ামী লীগের বানায়, সেগুলো ভোট দেয়, আর এখন এটা শরম লাগে এদের তো। আচ্ছা, এটা না হয় বুঝলাম যে কি পালক মা কোথাকার কোন সেদিন পেটকে নাহিদের বাপে লুচ্চামি করে ধরা পড়ছে না? তারপর কি নাহিদ নাকি আমার বাবির পোলা, আমার বাবির পোলারা নাহিদ নাহিদের আর বাপের আর লুচ্চামি করতে ধরাখানে জুতার বাড়ি খায়, লিফটের মধ্যে জুতা দিয়ে পিটাইছে ছাত্রী, লিফটের মধ্যে পিটাইছে, কিন্তু বাংলাদেশে সবাই ভুলে গেছে এখন। হ্যাঁ, তাহলে ওইটাও কি মিথ্যা ছিল? জুলাই আন্দোলনের এমন উপদেষ্টার ভাবে এই কাজ করেছে, এটাও কি মিথ্যা? মানে এরা ওই যে আপনি যেটা গবেষণা করেন না মাদ্রাসার, যেমন ওটা প্রকাশ করতেছে না, ইসলাম খত্রেমে যায়, এলাকা খত্রেমে যায়, মাদ্রাসা খত্রেমে যায়, কিন্তু তারপরে পোলার যে পশ্চাৎ দেশকে লাল করে ফেলেছে ওটা বলবে না। ঠিক তেমনি এরাও নিজেদের দোষগুলো গোপন রাখার জন্য, আর আওয়ামী লীগের নামে আবার গুজব মিথ্যা যত বলা যায় তা বললে কোনো, আপনার নামে আমার নামে যা তা মিথ্যা বললে ওই লেবার চাইজ, তাদের নামে সত্য বলবেন সেটা হারাম, আর আমাদের নামে মিথ্যা বলবেন সেটা হলো আরাম। তো এদের চরিত্র আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে, আরো প্রকাশ হবে। এরা ক্ষমতায় থাকতেই যদি এগুলো প্রকাশ হয়, যে উপদেষ্টার বাপেরা নারী ঘটিত কেলেঙ্কারি করেছে, ভাবির পোলারা নারী ঘটিত কেলেঙ্কারি ঘটেছে, তারা কেউ এটা করে ওইটা করে, হোটেলের ভাড়া দেয় না, নারী ব্যবসা করে, দেহ ব্যবসা করে, অস্ত্র ব্যবসা করে, ড্রাগের ব্যবসা করে ধরা পড়তেছে। চাঁদাবাজি তো করেই, চাঁদাবাজি তো এখন রয়্যাল বিজনেস। এখন তো বাংলাদেশে কোনো ব্যবসা নাই চাঁদাবাজি ছাড়া, কারণ বাংলাদেশে না বিনিয়োগ আছে, কারখানা বন্ধ, ব্যবসা নাই, কোথায় আছে? আজকেও আমার সাথে কথা হয়েছে, আমি কিন্তু ভাই যে কাজটা করি, আমি জাস্ট সবচেয়ে বিজিয়েস্ট, মনে করেন আপনি আপনার বরিশালের অঞ্চলের, আপনার অঞ্চলের সবচেয়ে বিজিয়েস্ট যে চায়ের দোকান, যেখানে সবসময় মানুষ থাকে, মানে 2 বছর আগে ছিল, অর্থাৎ 2024-এর আগে যে দোকানটা সবচেয়ে বেশি বিক্রি হইতো, মনে করেন এরকম দোকানের একটা লিস্ট করেছি আমি সারা দেশে। তাদের আমি ফোন করি, ভাই আপনার সেলুনে কতজন লোক আজকে চুল কেটেছে, ভাই আপনার দোকানে আজকে কতজন চা খেয়েছে, ভাই আজকে আপনার কোচিং সেন্টারের ছাত্র কয়জন, তারপর ইভেন শিবিরের যারা কোচিং সেন্টার তাদের ফোন দেই, ভাতিজা কি খবর, যে কাশেম চাচার ভাতিজার মতো ফোন দেই, ভাতিজা কি খবর, তোমার এখন ছাত্র, তোমার ব্যবসা কেমন চলতেছে? ব্যাংকের সব ঠিক আছে, ছাত্র ঠিক আছে, কিন্তু বাপ মায় তো টাকা দেন। আমি কেন? কামাই নাই, দিব কই থেকে? আওয়ামী লীগ ক্ষমতা গেলে না একটা চালতো না, একেবারে মান্না সাল্লু আসতো। সারা দেশে একই অবস্থা, আপনি কসাইকে জিজ্ঞেস করবেন, আপনি বিশ্বাস করেন আমি কিন্তু কাউকে বিশ্বাস করি না। আমি খারাপ অবস্থা আছে কসাইরা, কেউ মাংস এক্স্যাক্টলি, আমি কোন ছাত্রলীগের লোককে ফোন দিই না, কারণ তারা বানায় বলতে পারে, তাই না? বলতেই পারে, কিন্তু আমি সরাসরি কসাইরে ফোন দিই, কি ভাইজান কি খবর,
আমি এক কষাইরে মজা করার জন্য বলছি, ভাই আমি তো ভাই আত্মগোপনের সে কামাই রোজগার নাই, চুল মুখ মানে ভাই, তা আপনারা ভাই 3 লাখ টাকা দেই, তে 3টা করে একটা গরু একটা অংশ আমার লাভ দেন, আমি তো সুদ খাই না। আমি বলছি ভাই যার লাভ হবে 1/3 আমারে দিয়েন। বলছি যে 1/3 চলতে দূর মিয়া আপনারে আমি মাগনা গরু দিয়ে যায় তাই নেই না, আমরা ব্যবসা নাই, মহিষ কাটে না, ব্যবসা নাই। যেখানে আগে গরু মহিষ আর মাছের, আর আমি নিজেই তো মাছের লোক, ঠিক আছে, তা আমি তাদের ফোন দেই, নেত্রকোনা থেকে মাছ আনি, মধুপুর থেকে যে একটু ঢাকায় নেবে টাকা দেই তোমারে, কয় না ভাই না ভাই না ভাই, কয় কে কিনবো আপনার কাছ থেকে? সুখ নাই। মানে মানে শেষে চাউলের যে ব্যাপারী, চাউলের ব্যাপারে কি বলে জানেন, কয় বাকি দেওয়ার লোক পাই না। বিশ্বাস করেন টিটু, এটা এলো 15 দিন আগের কথা। আমি বললাম কি বললেন? কয় যে চাউল আগে বাকি নেওয়ার জন্য মানুষ দাঁড়ায় থাকতো, নগদ নেওয়ার জন্য দাঁড়ায় থাকতো, কয় এখন সাধলে বাকি নেওয়ার মতো বাকি বাকি বাজারে বাকি। মিষ্টি দোকানদার আমারে বলছে যে বাকি দিলে মিষ্টি কেউ খায় না। কি দিলে মিষ্টি নেন, কারণ আপনি আজকে না দেন 6 মাস পরে তো দিতে হবে, 1 বছর পরে তো দিতে হবে। তার ভীতি কাজ করতেছে, ভীতি। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, ফুটপাতের যে চায়ের দোকান, ঝালমুড়ি বেচে যারা, বা ওই যে ফুচকা মুচকা বেচে, সব বন্ধ, সব বন্ধ। তার মানে কি মানুষের পকেটে ইনকাম নাই। আইসক্রিমের ফ্যাক্টরিতে ফোন দিবেন যে আপনার 2024-এর 5 আগস্টের আগে, জুলাইয়ের আগে কত আমদানি কত ছিল, কাগজটা লিস্ট দেন। আর এখন কত? প্রথমে বলবে কি, আমাদের স্টাফই তো অর্ধেক। কেন? ব্যবসায়ী নাই, নিজেই বানাই, বউ বলা মানে নিজে আইসক্রিম বানাই, স্টাফ বিদায় করে দিছে। বিশেষ করে পুরান ঢাকা, এটা আপনাকে আমি 1 বছর আগের কথা বলতেছি। পুরান ঢাকা আপনার পরিচিত অবশ্যই আছে, কম আর বেশি। আপনি ফোন দিবেন থেকে পুরান ঢাকার নবাবপুরের আলু বাজার, এই যে কাপ্তান মাপ্তান হাবি জাবি যা দেখেন, গুলিস্তানে বাজার, আলু বাজার, নাজিরা বাজার, সব সব দোকানে দোলাইখাল, সব স্টাফ অর্ধেক, স্টাফ নাই, বিদায় করে দিছে। ইলেকট্রিক দোকানে যাবেন, মুদি দোকানে যাবেন, বড় বড় দোকানে সব স্টাফ অর্ধেক। বিশ্বাস হয় না আপনি আমার কথা, আপনিই প্রমাণ করেন। মনে করেন আমি মিথ্যা কথা বলছি, আপনি প্রমাণ করেন, দেখেন, আপনি খোঁজ নেন, সারা দেশে একই অবস্থা। তাহলে এই সময় এই অবস্থায় মানুষ তো এখন বুঝে ফেলেছে। ইভেন এই যে যারা এই তথাকথিত জুলাই সন্ত্রাস আন্দোলনে যুক্ত হয়েছিল, এখন তো তারাই বুঝতে পারতেছে, তারাই বুঝতে পারছে। আজকে 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 4জন ফোন দিয়েছে, প্রত্যেকেই জুলাই আন্দোলনের সক্রিয় অংশধারী। আমাকে তারা, কারণ আমি তাদের ফোন করি না। আজকে 4জন, আমি তো ওগুলো জুলাই সন্ত্রাসী যারা যুক্ত হয়েছে তাদের আমি ফোন সাধারণত রিসিভ করি না, এমনি তো আমার সময় নেই ফোন রিসিভ করার। তো তারপরেও দেখি যে বারবার এতবার দিচ্ছে, এতবার আমার পরিচিত তারা 4জনই আজকে আমারে বলছে তারা এখন নাম ধরে বলছে কি জানতে, সবারই একই বক্তব্য, ভাই আওয়ামী লীগ ফিরতেছে, আওয়ামী লীগ আসবে কোন মাসে। আরেকজন বলছে, ভাষাটা দেখেন, বলছে শেখ হাসিনা, আপনার ঘরে শেখ হাসিনা কবে আসবো। আরেকজন বলছে যে ভাই এই সরকার যাবো কবে। আরেকজন বলছে যে ভাই 27 সালে যদি ভাই ব্যবসা বাণিজ্য না ভাই না খায় মারা যান। ভাষাগুলো দেখছেন, এই 4জন জুলাই সন্ত্রাসী আন্দোলনে যুক্ত ছিল শরীরে, এটা তাদের ভাষা। আমার এটা আওয়ামী লীগ বলে নাই, ছাত্রলীগ বলে নাই, যুবলীগ বলে নাই। আমি কিছু মন্তব্য একটু নিচ্ছি। এখানে একজন মন্তব্য করেছে মনির হুসাইন নামে, যে আগে ফুটপাত দিয়ে হাঁটতে পারতাম না দোকানের কারণে, এখন ফুটপাত খালি। আর এখানে জামাত এসে মন্তব্য করা শুরু করছে যে অনেকে বলেন, মানে জামাত যেভাবে কথা বলে, অনেকে বলেন মুক্তিযুদ্ধ হচ্ছে ভারতের ষড়যন্ত্র, ভারত তাদের সাথে পাকিস্তানকে 2 ভাগ করেছে, এগুলো কি সত্যি? তোর এই ষড়যন্ত্র তোর পাছার মধ্যে ঢুকাইয়া তোর যে বাপ বলে, তো সেই ব্যাপারে জিজ্ঞাসা, তুই এখানে পুটকি মারা দিতে আইছিস, তুই এখানে পুটকি মারা দিতে আইছিস, তুই তোর যে বাপে তোর জিজ্ঞাসা, তোর যে বাপ তোরে কইছে এই কথা, তুই তো সেই ব্যাপারে কর। একই মন্তব্য ব্লক করে দেবো, তুই লাইভে দেখতে পারবি না। ওই যে ওই যে কমেন্টটা দেখেন, ওটা আরেকবার দেখেন, এক্সেলেন্ট কথা বলছে। মানে উনি কিন্তু এক কথায় বাংলাদেশের অবস্থান বর্ণনা করেছে যে ফুটপাতে এখন খালি, এটা সত্য। উনি অসাধারণ একটা কথা বলেছে, এই কথাটা অন্ততপক্ষে 2 মিনিট 3 মিনিট রাখেন দর্শকদের দেখার জন্য। না, এটি সত্যি কথা, এবং দর্শকরা যারা দেখছেন, জি এই দেখেন, আগে ফুটপাত দিয়ে হাঁটতে পারতাম না দোকানের কারণে, এখন ফুটপাত খালি। 100% সত্য কথা বলেছে, সত্যি কথা। এটি এই যে ভদ্রলোক, এটা তার কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছে। তিনি কিন্তু এখানে আওয়ামী লীগের প্রশংসা করেন নাই, তথাকথিত মুসলিকা সরকারের বদনামও করেন নাই, তিনি জাস্ট সত্যটা তুলে ধরেছেন। এবং এটা কিন্তু অপ্রিয় হলেও সত্য। এবং উনি এক বাক্যে 1000 লাইনের 1000 শব্দের তিনি প্রবন্ধ লিখে ফেলেছেন। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি এই মন্তব্যটা, কারণ আমরা বললে তো সবাই বিশ্বাস করতেছে না। আমরা আপনি সবচাইতে
আর একটা যে উদাহরণ দিই আপনাকে, ড্রাগের কথা যে বললেন, সারা দেশেও কিন্তু এখন ইয়াবার চাহিদা বেড়ে গেছে, ইয়াবার বিক্রি বেড়ে গেছে, ইয়াবা ছড়িয়ে গেছে আগের চাইতে বেশি। আমার ধারণা সেখানে শুধু এই স্ট্রং যেগুলো বললেন, এই ড্রাগ তো ছিলই, এটা হয়তো আমরা দেখি নাই। এখানে আসলে যেটা ঘটনা হয়েছে, ড্রাগ নিয়ে আমার একটা সামনে ভিডিও আসছে, বড় ধরনের ভিডিও, আমি এটাকে ট্রেইলার আজকে ছাড়ছি, আমি ট্রেইলারটা দর্শকদের সুবিধার্থে এখানে একটু দেখাইতে পারি। কিন্তু যেটা ঘটনা সেটি হচ্ছে কি ফরিদ ভাই, ড্রাগ তো কয়েক লেয়ারের ড্রাগ ব্যবহার করা হয়েছে। এটা তো শুধুমাত্র আপনার, আপনি নিশ্চয়ই একটা ভিডিও জানেন এবং দেখেছেন, সেটি হচ্ছে আপনার কি ওই ছেলেটার নাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাকি সে ছাত্র, সে বলেছে যে আপনার যে তাকে জিজ্ঞেস করেছে আপনার উপস্থাপক জিজ্ঞেস করেছে যে আপনারা যে টোকাইয়ের 138টা গ্রুপ ব্যবহার করছেন, মানে টোকাইদের 138টা গ্রুপ, টোকাইদের 138টা গ্রুপ আপনারা এখানে এই আন্দোলনে ব্যবহার করছেন, কথা কি সত্য কিনা? বলছে হ্যাঁ, কথা তো সত্য। টোকাইরা যে ভয়ঙ্কর, টোকাইরা যে নৃশংস, তাদের নৃশংসতা আমরা ব্যবহার করতে চাইছি এবং আমরা করছি। কথা বোঝার চেষ্টা করেন। তো এটা ড্রাগ তো আসলে যাদেরকে ওখানে ব্যবহার করছে তাদেরকে এমন না, আমি এটা মনে করি না যে সবাইকে ড্রাগ বাইরে দিয়ে ড্রাগ সাপ্লাই দিতে হয়েছে। ওখানে ড্রাগ ব্যবসায়ীরাই ছিল, ড্রাগ ব্যবসায়ীরাই ছিল। যেমন এই যে শুভর মা, সে নিজে একজন ড্রাগ ডিলার, এবং সে আজকে ড্রাগ ডিলার না, বহু আগের থেকে ড্রাগ ডিলার। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই নিউজে যেটা ব্যাপার, সেটি হচ্ছে এই নিউজটা এখন পুরোপুরি একদম পুরো ঘাটাই দিছে, একদম পুরো নিউজের আর মূল নিউজ কিছুই নাই। সেখানে এটিও কিন্তু বলা হয়েছে যে এই সে শুভ মরছে আর কি, তার এই জুলাইতে মরার কারণে তার ছেলে সে এখানে বহুত সুবিধা পাইছে এবং সেখান থেকে তো সরে আসেইনি, বরং সে অনেক নিরাপদে ব্যবসা করার সুযোগটা পেয়েছে এবং সে ব্যবসা করার লাইসেন্স পেয়ে গেছে, লাইসেন্স জুলাই শহীদের মা না, জুলাই সন্ত্রাসী শহীদের মা। এক্স্যাক্টলি। তো আমি এখানে একটা এই ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করি, যেটি আসছে আর কি, যে ভিডিওটি মানে শীঘ্রই আমরা মানে ফুল ভিডিওটা নিয়ে আসব, সেই ভিডিওটা একটু এখানে দেই দর্শকদের বুঝতে যাতে সুবিধা হয় যে কি কাজটা আসতেছে। তো এখন এই ড্রাগ হচ্ছে কি আপনার শুধুমাত্র যে প্ল্যান করে বিভিন্ন জায়গা থেকে ড্রাগ দেওয়া হয়েছে, এটি তো যেমন হয়েছেই, এটি তো একেবারে প্ল্যান করে পরিকল্পনা করে এটা করা হয়েছে, কিন্তু এর বাইরে যেটা হয়েছে সেটি হচ্ছে ড্রাগের বিজনেসম্যানেরাই হচ্ছে কি এখানে আপনার জুলাই সন্ত্রাসে যুক্ত ছিল। ইয়েস, তারা ড্রাগের ব্যবসা বেশি করবে, যেমন আমাদের জামালপুরে এই মুহূর্তে। ভিডিওটা একটু দেখে নেই, তারপর থেকে আসছি। তথাকথিত এই জুলাই আন্দোলনে আসলে যে ভয়াবহ ড্রাগটি ব্যবহার করা হয়েছিল সেটির নাম কেপটাগন, এবং এই কথাটি আমি অনেকবার অনেক জায়গায় বলেছি, ফেসবুকে বলেছি, ইউটিউবে বলেছি, যে যেই ড্রাগটি এখানে ব্যবহার করা হয়েছিল সেই ড্রাগটির নাম হচ্ছে কেপটাগন। এবং এটা নিয়ে অনেকে আমাকে অনেক ধরনের কথা বলেছেন, এবং এমনকি আমাদের পক্ষে যে সমস্ত মানুষ যারা পক্ষ দুটি পক্ষ হয়ে গিয়েছে, তো আমাদের পক্ষ বলে আমরা দাবি করি, মুক্তিযুদ্ধের পক্ষ বা আওয়ামী লীগের পক্ষে যারা আমরা অ্যাক্টিভিজম করি, তাদের মধ্যেও অনেকে কিন্তু আমাকে এই কথাটি বলেছে, এই যে কেপটাগন ব্যবহৃত হয়েছে, এটি আসলে তোমার কথাটি কতখানি সঠিক, আমি প্রশ্নের মুখোমুখি হয়েছি। এবারে যদি আমি একটু বিষয়টি বলি, পরিষ্কার করি, সেটি হচ্ছে আগে আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ কেপটাগন, কেপটাগন জিনিসটি আসলে কি। আপনাদের মনে আছে যে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সিরিয়ায় যে আন্দোলনটি হয়েছিল, যেটিকে আরব বসন্ত বা আরব স্প্রিং নামে গণমাধ্যম প্রকাশ করেছিল, সেখানে প্রথম এই কেপটাগনের ব্যবহার করা হয়। এবং এই কেপটাগন হচ্ছে এমনই একটি ড্রাগ, সহজ করে যদি বলি, এই ড্রাগটির মধ্যে আর ইয়াবার মধ্যে একটি বেসিক পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে এটির যে কেমিক্যাল, এটার যে গঠন পদ্ধতি, সেই গঠন পদ্ধতি পরিবর্তন করে এটিকে একটি থেকে আর একটা রূপান্তর করা যায়। যেমন ধরুন, কেপটাগন, একটা গ্রুপ অফ পিপলকে কেপটাগন দেওয়া হলো এই উদ্দেশ্যে যে এরা আমার বাধ্য হয়ে থাকবে, অর্থাৎ আমি যেটা বলবো আমার কথায় উঠবে বসবে, যা বলবো তাই করবে। আরেকটা কেপটাগন যেটি হচ্ছে সরাসরি ইয়াবা যেটি করে, সেটি হচ্ছে কেপটাগন আপনাকে ক্লান্ত হতে দেয় না,
বা জাগিয়ে রাখে, ঘুম পড়াতে দেয় না, ক্ষুধা লাগে না, এই সমস্ত অনুভূতি থাকে না। এটা হচ্ছে কেপটাগনের আরেকটি ফর্ম। আবার একটি আছে যেটি হচ্ছে যেই কেপটাগনটি নিলে মানুষ ভয়ঙ্কর পরিমাণে নৃশংস হয়ে যায়, হত্যা, ধর্ষণ, হত্যার পরে সেই লাশের সাথে বিকৃত আচরণ করা, এটি করে কেপটাগনের আরেকটি ফর্ম। আবার ধরেন আরেকটি ফর্ম আছে যেটি হচ্ছে গিয়ে নিলে আপনি যে আপনার সামনে থাকবে তার আপনি খুবই যাকে বলে হচ্ছে গিয়ে বাধ্যগত, অনুগত থাকবেন, খুব শান্ত, শিষ্ট, ভদ্র হয়ে যাবেন। এটা কেপটাগনের আরেকটি রূপ আছে, সেটি হচ্ছে মানুষকে আত্মহননে উৎসাহিত করে, যেটি হচ্ছে গিয়ে আপনি সে কেপটাগনের সেই ফর্মটি নিলে আপনি আত্মহত্যা করতে পারেন, বা আপনাকে যদি বলা হয় যে তুমি পেটে বোমা বেঁধে লাফ দাও, মানে এমন একটি যেটি এই ফর্মটি যদি কেউ নেয় তাহলে সে নিজেকে নিজে হত্যা করতেও তার কোনো রকমের দ্বিধা হয় না, দ্বিধা থাকে না। এটি হচ্ছে কেপটাগন। আপনি ঠিকই বলেছেন, ভয়ঙ্কর। এখন ড্রাগ যেটা আসলে যেটা হচ্ছে গিয়ে শুধু কেপটাগন বা ড্রাগের তো অনেকগুলো ধরন আছে, ড্রাগের তো একটা দুইটা ধরন নাই। ড্রাগের ব্যবহার হয়েছে এর মানে এই নয় যেখানে শুধু কেপটাগন ব্যবহার হয়েছে বা শুধু টাপেন্ডাডাল ব্যবহার করা হয়েছে, তা কিন্তু না। ধরেন কেপটাগন খাওয়ায় কেপটাগন নেওয়ায় আপনি একটা গ্রুপকে সামনে দিলেন যে যাও তোমরা তোমরা তোমাদের ক্ষুধা লাগবে না, এই হবে না, অমুক হবে না, তমুক হবে না। এবারে তাদেরকে ধরে পুলিশ পেটাচ্ছে, তার উপরে যাতে পুলিশ পিটিয়ে যাতে তাদের নরম করতে না পারে তার জন্য তাদেরকে দেওয়া হয়েছে টাপেন্ডাডাল। এবং আপনি আরেকটা জিনিস যেটা দেখবেন সেটি হচ্ছে আপনার পুলিশের যে ধরেন এই যে যারা পুলিশ হত্যা করেছে বা সরাসরি হত্যার সাথে যারা জড়িত ছিল, এরা কিন্তু এদেরকে আপনি দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন এরা কিন্তু সরাসরি ছাত্র নয়। আপনি তাদের চেহারা সুরত দেখলে বুঝতে পারবেন যে যে পুলিশটাকে উল্টো করে ঝুলিয়ে হত্যা করে নিচ থেকে আগুন দিয়েছে সে কিন্তু ছাত্র নয়। আপনি আপনি আমার কথা বুঝতে পারছেন? সরি, আমি আপনার কথার মধ্যে ইন্টারাপ্ট করছিলাম, বলেন। আপনি ঠিকই বলেছেন, ভিডিওগুলো দেখা যায় অধিকাংশ ছাত্র ছিল না। আমরা হিন্দি সিনেমা দেখেছি না আগে, আরে ভাই এগুলো তো 90 দশকের, আমরা হিন্দি সিনেমাগুলোতে দেখেছি ছাত্র আন্দোলন হচ্ছে ভিতরে ঢুকিয়ে দিল অছাত্র। কেন রাজশাহী থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির যখন মারামারি করতো লোকাল লোকদের আইনে ঢুকাই দিত না তারা? কারণ ওইখানে মেসে গিয়ে তারা বিয়ে করতো, শাদী করতো, শ্বশুর বাড়ির লোকজন, গ্রামের লোকজন, ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কি করে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কি করে, লোকাল লোকদের নিয়ে তারা মারামারি করতো ছাত্রদের সাথে। আমার একটু দর্শকদের কাছে একটু জানার আছে, সেটি হচ্ছে এই যে ড্রাগের ব্যবহার বা এই যেটি আমি বলছি, এখন ধরেন আমি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে অ্যাক্টিভিজম করি, এটা 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 এখন সবাই জানে, বাংলাদেশের সবাই খুব ভালো করে জানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের, মানে এমন তো না যে ভাষণ নাম নেওয়া যাবে, নাম তো অবশ্যই নেওয়া যাবে, আমি আওয়ামী লীগের হয়ে অ্যাক্টিভিজম করি, সুতরাং আমি বায়াসড হয়ে নানা ধরনের কথাবার্তা বলতেই পারি। আমার আপনাদের কাছে প্রশ্ন, যে পক্ষেরই হন না কেন, আপনি বিএনপির হন, আওয়ামী লীগের যে পক্ষেরই হন, আপনাদের মতামত কি? আপনাদের মতামতটা আসলে জানাটা আমাদের জন্য বেশি জরুরি এবং দর্শক শ্রোতা বন্ধুদেরও আপনাদের এই মতামত জানানো যাবে। জি, শেখ ফরিদ আনমিট করে কথা বলেন। যে দর্শকদেরও মতামত আমাদের কাছে জরুরি, কারণ আমাদের কাজ শুধুমাত্র আমাদের ভিডিও মানুষের কাছে পৌঁছবে তা না, দর্শকদের সচেতন করা আমাদের কাজ। কোনো সন্দেহ নেই এই দেশের মানুষ সত্যটা জানুক, আর দর্শকের মধ্যে অবশ্যই কেউ কেউ আমাদের চেয়ে বেশি বিজ্ঞ রয়েছেন। ভাই যে যেমন একজন লিখেছেন এক লাইন, কি লিখেছেন, যে ফুটপাত আগে দোকানের জন্য জনগণের জন্য চলা যাইতো না, এখন ফুটপাত খালি। দেখেন এটা আমাদের মাথায়, মানে এইভাবে এক বাক্যে এত সুন্দর কথা বলা যায় বুঝতেই পারি নাই। তেমনি দর্শকদের অনেক কথার আলোচনা স্বার্থে, আমাদের গবেষণার স্বার্থে এগুলো কাজে দেবে, অবশ্যই কাজে দেবে। এবং আপনি আজকে যে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় আজকে আনা, এবং পাশাপাশি ওই লাইনটা আমি নিলাম আমার যে গ্রন্থ সেখানে এটা আমি যুক্ত করব খুব শীঘ্রই। আর আপনি যে কথাটা বলছেন এইখানে আরেক কেপটাগনখোর, আরেক ইয়াবাখোরের মন্তব্য দেখেন, এই যে আরেক ইয়াবাখোর, জামায়াতে ইয়াবাখোর, সে লিখছে মানে পাকিস্তানি ওর মানে ওর মানে ওর যে বীর্যের পয়দা সেই বীর্যটা পাকিস্তানি বীর্য, তাহলে ইয়াবাখোর পাকিস্তানের সেনা ক্যাম্পে হামলা করতে আওয়ামী লীগের খানকির ছেলে। আওয়ামী লীগ কি এরকম মানে যাদেরকে মারছে তাদেরকে এরকম তোর জানোয়ারের মতো উল্টো করে ঝুলাইয়া পুষছে শুয়োরের বাচ্চা? কিন্তু শুধু গালিটা খাইতে এখানে আসে, এটা কিন্তু শুধু গালিটা খাইতে।
বরং বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধারা যে ছাড় দিয়েছে, যে আওয়ামী লীগ যে অন্যায়টা করছে, যে ভয়াবহ অন্যায়টা করছে, সেটা হচ্ছে তোর মতো বীর্য জিন্দে রাখছে এখনো। যে ভুল আর ভবিষ্যতে করা হবে না। আর করবে না আওয়ামী লীগ, আর ৭১-এর মতো আওয়ামী লীগ এই ভুল আর করবে না। লীগ আর ১৭ বছরে যে গলতিগুলো করে আসছে আর ছাড় দিবে না। আওয়ামী লীগ ছাড় দিলেও স্বাভাবিক মানুষ ছাড় দিবে না। সাধারণ মানুষ আর ছাড়, সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের যারা তৃণমূল কর্মী তারা শত্রু মিত্র চিনে ফেলেছে। দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে তাদের জন্য। আর ছাড় দিবে না, দেওয়া উচিত না। গোখরা সাহেবকে ছাড় দিলে সে আন্ডা দিবে, বাচ্চা দিবে এবং আবার সে সবল মারবেই। এটা এখন বাংলাদেশের জনগণ বুঝে গেছে, আশা করি আওয়ামী লীগও বুঝে গেছে এবং সাধারণ কর্মীরা তো বুঝেছেই, আর ভুল করবে না। বাংলাদেশে যে এইভাবে পৃথিবীতে, বারবার আমি বলছি যে ভারত আর বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশে দেশ বিরোধীদের সরকারি চাকরি তো দেওয়া দূরের কথা, তাদের ভোটাধিকার নাই, তাদের সেকেন্ড ক্লাস সিটিজেনের মর্যাদা দেওয়া হইতো, কোনো সুযোগ নেই। আচ্ছা আপনার একটু উদাহরণ দিই, এই যে দেশের বাইরে বসে অ্যাক্টিভিজম করি, তার জন্যই তুই টিকতে পারতেছিস না, তার জন্যই তুই টিকতে পারতেছিস না। দেশে আইলে তো তোর আত্মীয় যে সেও তো ভাইকে দেবো। আমি বলি ফরিদ ভাই, একটু বলে দেই ওরে, ধর তোর ফুফাতো ভাইয়ের শালির ভাই, মানে বেআই, সেও টিকতে পারবে, সেও সুস্থ থাকতে পারবে না। আরেকটা দেই, এর তোর কারণে সে ক্ষতিগ্রস্ত হবে। কেসকিবান্দির পোলা মনে করে আমরা বুঝি দেশে থেকে আন্দোলন করি নাই কখনো। না, দেশে থেকে তোর বাপেদের পুকুরের মধ্যে আগুন দিয়ে আসছি আমি, সাইফুল বাতেন টিটু, তোর বাপেদের ফাঁসিতে ঝুলাই আসছি। তাহলে আমরা কি দেশে করি না, বিদেশ থেকে করছি? আরে গাধা, আমরা কথা বলি তাই তোরা টিকতে পারস না। তোর ইউনুস আব্বার দৌড়ের উপরে থাকে, জাতীয় ভাইয়া দৌড়ের উপরে থাকে, সাদা শকুন জামাতের আমির দৌড়ের উপরে থাকে, আর তুই কোথাকার কোন কেসকিবান্দির বলা এরা। যাক, সেটা অন্য প্রশ্ন। এদের কথা বলতে দেন, আসতে দেন, এরা যদি না আসে তাহলে কিন্তু সমস্যা হলো কি জানেন, এই যে কেসকিবান্দির পোলাটা এখানে কথা বললো, ওই যায় কিন্তু করে ছাত্রলীগের লুঙ্গির তলে পালাবে, এটা আমার না। কিন্তু সেই ভুল আর করা হবে না, এবার ডাটাবেস করা হচ্ছে। হ্যাঁ, এইবার ডাটাবেস শিট করা হচ্ছে। এইবার আমি আমাদের চ্যানেল এই আলোচনার মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মানে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন রয়েছে এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষে, আমি অনুরোধ জানাবো, যেহেতু শত্রু এখন পরিষ্কার পরিচিত, দুশ্মন এখন সামনে, সুতরাং প্রত্যেকেরই উচিত এবার ডাটাবেস থাকবে, কে ছাত্রলীগ করে, কে যুবক, ওই লুঙ্গির নিচে আসার আর সুযোগ থাকবে না। এটা আমরা অনলাইনে সার্চ দিব, জামালপুর জেলার ছাত্রলীগকে, টাঙ্গাইলের ছাত্রলীগকে, বরিশালের ছাত্রলীগকে, আমরা যেন সার্চ দিলে কি লিখছে, তোর বাপেরে ল্যাংডা কইরা তারপর রিকশাওয়ালা দিয়ে পুটকি মারাইছিল, তোর মনে নাই? তোর বাপেরে ল্যাংডা কইরা তারপরে রিকশাওয়ালা দিয়ে পুটকি মারানো হয়েছিল। কানকির পোলা নাম শুনলে, পাকিস্তান নাম শুনলে আমাদের বুকের ব্যথা কোন দুঃখে উঠবে। ভিকারিস্তানের নিয়ে নাম আমরা নিতেছি তো এটাই বেশি। ওই ভিকারিস্তান আমাদের নাম শুনলে আমাদের নাম শুনলে বুকে ব্যথা ওঠে ইউনুসের, শেখ ফরিদ, সাইফুল বাতেন, টিটু, গংদের নাম শুনলে বুকে ব্যথা ওঠে তারেক রহমানের। তুমি কি বুঝবা বাপের পোলা? বুঝতেছো ওটা পাকিস্তান, বুঝতেছো ওটা তোমাদের দেশি বিদেশি পেয়ারা পাকিস্তানিরা, ওটা বুঝে মামুনুল হক, ওইটা বুঝে বালাজারি, খালাজারি, সালাজারি, আমির হারামজাদারা বুঝে যে আমরা বুকের ব্যথা, हम लोग टेंशन लेते नहीं देता हूं, ঠিক আছে? আমার টেনশন দেনে কা কাম নেই ভাতিজা, বুঝছো বাবির বলা? আমরা যদি শুধু কথা বলার সুযোগ পাই তোমাদের মতো, কথা ঠেলাতেই থাকতে পারবে, আর মাঠে যখন আর মুখ খোয়ারে কিন্তু খুঁজে পাওয়া যাবে। পিটিটু যেটা বলছে যে এই সমস্ত ফাতরাদের জন্য এদের পুরো গোষ্ঠী বিপদে পড়বে, পালাবে কয়জন? দেখা গেছে যে ওর মা অনেক ভালো মানুষ, ওর চাচা তো মায়ের শ্বশুর অনেক ভালো মানুষ, কিন্তু কাজ হবে না। ধরেন ওই টাকলা ফুয়াদ পালাইলো, তারপর কেসকিবান্দির পোলা অরিজিনাল, জাহাঙ্গীরের পোলা, ওই যে কি নাম আর শাহরিয়ার ডুপ্লিকেট বেস্ট, ও পালাইলো, 14 গোষ্ঠী না পালাবে? 14 গোষ্ঠী যাবে কোথায়? যাবেটা কোথায়? ওই যে আরেকটা আছে কি, ওই যে ফেসবুকে এসে লম্বা লম্বা কথা বলে, কোথায় যাবে এরা? সবাই রে আমেরিকা নিয়ে যাবে বিমানে করে, সবাই রে দেখি নিয়ে যায়, কিনা নিয়ে গেলে ভালো, নিয়ে যায়, কিছু আপদ দূর হোক, এই সমস্ত আপদ দূর হোক, আমরা আপদ মুক্ত বাংলাদেশ চাই। তবে এটা আপনি ঠিকই বলেছেন, আগামীর বাংলাদেশ আওয়ামী লীগের এখন কিন্তু আর পেছনে তাকানোর সময় নেই তাদের এবার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওই খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচা, ভাতিজা, মেয়ের জামাই, উকিল শ্বশুর কিচ্ছু বলাবে না। ওই যে উকিল জামাই, উকিল শ্বশুর বানায়
ওই যে আওয়ামী লীগ বিএনপি মিলকে জুলকে জামাত, বিএনপি মিলকে জুলকে জামাত, ওই দিন আর নাই। আপনি খেয়াল করেন ওই আওয়ামী লীগকে খাও খাও খাও। না, এটা আমাদের কিছু করতে হবে, আমরা তো আর কিছু করবো, আমরা মানবিক মানুষ, আমরা সংঘর্ষের বিরুদ্ধে, জনগণ তাদের ছাড়বে বলে আমার মনে হয় না। যে আওয়ামী লীগের লোক এই কাজটা করবে সে বিপদে পড়বে। হ্যাঁ, নিশ্চয়। আমাকে অন্তত তৃণমূলের পোলাপান বলছে যে তারা জামাত বিএনপি কে কিছু করুক আর না করুক, কিন্তু তার এই সমস্ত যারা এগুলো পাইনালি, মানে আমাদের জামালপুর টাঙ্গাইল হলো পাইনালি, আশ্রয় কোন রকম এই জুলাই সন্ত্রাসী যে আশ্রয় দিবে তারা ছাড়বে না, সে যত বড় নেতা। এই ধরনের কথা আমার বলছে। আমি ভয় পেয়ে আমি আবার ঠাট্টা করে বলছি, না পারবা না, তখন তারা মন্ত্রী হবে, নেতা হবে, এমন ভাষা বলছে রে ভাই, ওটা শব্দ উচ্চারণ করা যাবে না, বুঝলেন? এক কথা আমারও বলছে যে ওই কথা ভাই এখানে মুখ উল্লেখ করা যায়, মুখ উল্লেখ করা যায়, মানে তারা এত ডেসপারেট। মানে শোনেন, অভিনয় করেও কিন্তু একটা লোকের এই কর্ম সেই কর্ম বলা যায় না। তো আবার আমাদের কাছে আমাদের কথা রেকর্ড থাকতে পারে, যদি আমরা রেকর্ড করি না। এটা তো তার জানা আছে যে তার কথা মানে দলিল। আমরা যদি বলি যে টিটু এটা বলছে, আপনি তো না করতে পারবেন না, বা আমি বলছি ফরিদ ভাই এটা বলছে, আমি তো না করতে পারবো না, রেকর্ড রাখতে হবে তো কোনো কথা নেই। তো তখন এরা এমন ভাবে বলেছে আমারে, তৃণমূল কর্মী, তৃণমূলে মনে করেন ছাত্রলীগের ইউনিয়ন শাখার নেতা, সে আমারে বলছে কি জানে, বলছে যে ভাই আমি তো বলছি, আমি বলছি যে দেখো ছোট ভাই, আমরা কাজ করে যাচ্ছি, তোমাদের জন্য একটু মনে রাখো আর কি, আমাদের ওই দেখা হলে একটু চা টা খাওয়াই খুশি হবো। যে ভাষা প্রয়োগ করছে রে ভাই, কি কইলেন ভাই আপনি? আমি তোমরা তখন কত ক্ষমতায় থাকো, বড় বড় নেতাদেরই তোমরা জায়গা দিয়ে সাথে আম করে কয়, তখন ওই যেমন ভাষা বলছে ওটা বলতে পারলাম না। মানে বলতে মানে তারা এখন শেখ হাসিনা ছাড়া কাউরে ছাড়বে কিনা আমার সন্দেহ আছে। আর আবার একটা জায়গা আছে, ওইটা শেখ হাসিনার কথা মানবে না, সেটা হলো 32 নাম্বার যারা ভাঙছে, এটা আমি নিজেই ঘোষণা দিছি, এটা আমি নিজেই ঘোষণা দিছি। মানা হবে না, শেখ হাসিনা আর্মি দিয়েও ব্যারিকেড দিয়ে রাখে ওদের আত্মীয় স্বজনের বাড়ি। যারা 32 নাম্বার ভেঙেছে তাদেরকে জননেত্রী শেখ হাসিনা রক্ষা করতে পারবে না, চাইলেও পারবে না। তার কর্মীরা মানবে না, তার যে অন্ধ ভক্ত আছে না, কিচ্ছু মানবে না। প্রত্যেকের আমি ওই যেই করতেছিলাম ডাটা, ওইগুলো সংরক্ষিত করার জন্য পোস্ট দিয়েছিলাম, আমি নিজেও করেছি। পরে একজন আমার লিখছে, ভাই আপনার এটা করতে হবে না। আমি কেন? মানে আমি কিছু খরচও করছি, আমার টাকা পয়সা খরচ হচ্ছে। এগুলা যার ব্যথা তারা ঠিকই সংগ্রহ রেখেছে, আপনার কিছুই করতে হবে না। তার প্রমাণটা কিন্তু পাইলাম, এই যে কয়েকদিন আগে একটা লাল বদর কোন ছবিতে দেখলাম, যে কালকে নাকি পরশু এক লাল বদর কে যুক্ত হয়েছে, কে মার্ক করে দিয়ে দিছে। মানে আপনি পারবেন না, কারণ ভিডিও দেখেন নাই, আপনি ভিডিও দেখেন নাই, লাইভে এসে ভিডিও করে বলতেছে ভাই ভুল হয়ে গেছে, আমরা তো হুজুকে গেছি, মাফ করে দেন। মুরব্বি ওই দিন বাগে খাইছে, ওই আওয়ামী লীগ আর নাই, আর ওই কর্মীরাও আর নাই। কর্মীর শুনেন, এই 2 বছরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকজন যে ভুক্তভোগী হয়েছে। আচ্ছা ভাই, যে ছেলেটা, এই যে কালকের একটা ঘটনা আমরা দেখলাম, যে টাকা পায় একটা কর্মচারী, তার বলছে তোর বউয়ের 1 ঘন্টার জন্য রেখে দিবি। কল্পনা করতে পারেন, এই যে একজন কর্মচারী দোকানে, কোন দোকানের জন্য কর্মচারী, তার কাছে টাকা পায়, টাকা দিতে পারতেছে না বলে বলছে না, সাদা চাইছে নাকি টাকা পায়, বলছে তোর বউরে 1 ঘন্টা রেখে দিতে। কোরআনের ভিতরে আমিও ব্লগ দিলাম খানকির গুলা। রাখেন শুনুন, ব্লগ দেন না, এই সমস্ত কিছু বাদর রাখেন, দেখুক আর শুনুক খারাপ কি। তো এই যে অবস্থা, মানে কেউ সম্ভ্রমের রক্ষার জন্য টাকা দিচ্ছে, কেউ সন্তানের জীবন রক্ষার জন্য টাকা দিচ্ছে, কেউ নিজের ব্যবসা বাণিজ্য জীবনের জন্য টাকা, মানে পুরাই জিজিয়া করতে চলতে হচ্ছে আওয়ামী লীগকে। তো এদেরকে আপনি কোন আওয়ামী লীগের নেতা এসে, আচ্ছা আওয়ামী লীগের নেতার কথা বাদ দেন, আমরা টিটু কিন্তু আওয়ামী লীগের নেতার চাইতে কর্মীদের কাছে কম জনপ্রিয় নই। যদিও এই কথাটা বলা ঠিক না, তবু একটু বললাম, নিজের প্রশংসা নিজের, যেহেতু জনগণ ভালোবাসে, মানুষ ভালোবাসে, এটা বলতে সমস্যা কি? আমাদেরকে কিন্তু ছাত্রলীগও কম ভালোবাসে না, আওয়ামী লীগের লোকেরাও কম ভালোবাসে না, যুবলীগ, কৃষক লীগ, আওয়ামী যুব মহিলা লীগ, কেউ আমাদের কম ভালোবাসে না। কেউ শ্রদ্ধা করে, কেউ ভালোবাসে, কেউ স্নেহ করে, অনেকেই আছে। আমরাই যদি গিয়ে ওই যে ছেলের বউটারে 1 বছর ধরে রাখছে, ওরা যদি বলি ছোট ভাই যা আবার হইছে মাফ করে দেবো, ভাই এটা বলতে পারবে না? আমাদের আগে মাথায় বাড়ি মারবে, আমাদের আগে মাথায় বাড়ি। আপনি আমি যদি পাবলিকের মধ্যে কই যে অমুকরে মাফ করে দাও, আমাকে আগে টুকরো টুকরো করবে ভাই, আমাদের আগে মারবে, পরে মারবে। কারণ হচ্ছে মানুষের
মানে নির্যাতিত হওয়ার একটা সীমা আছে। আপনি খেয়াল করেন, আমি ওই দিন বলেছি লাইভে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আমলের চাইতে বেশি নির্যাতিত ৭১-এর চাইতে। কেউ এটা প্রটেস্ট করেছে, ফরিদ এটা কি করে সম্ভব? আমি বললাম যে আপনি আমার কথার গভীরতা বুঝতে পারেন। মুক্তিযুদ্ধের সময় কিন্তু একটা লোক নেংটি মেরে পালাই যাইতো, সারাদিন রাইতের বেলা বাড়াইতো চাকু ছুরি দাও নিয়ে বা একটা ভাঙা বন্দুক নিয়ে 303 নিয়ে, রাইট? মানে তার কিন্তু পালানোর আত্মরক্ষার একটা সুযোগ ছিল। আর এখন কিন্তু তার নাই। স্বাধীন দেশে তার প্রতিপক্ষ তার দেশ, তার প্রতিপক্ষ তার সরকার, তার প্রতিপক্ষ তার পুলিশ, তার আর্মি। তাহলে বিপদটা এখন বেশি না? নিশ্চয়ই বেশি। এমনকি আপনি দেখেন ৭১ সালেও যেরকম মসজিদ মাদ্রাসা থেকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের ধরিয়ে দেওয়া হতো, মারা হতো, পেটানো হতো ৭১ সালে। এটা কিন্তু আওয়ামী লীগেরা বলতেছে না, লজ্জা পায়। বুদ্ধিজীবীরা তো বলবোই না। আমরা তো জেনে শুনে বিষ করেছি পান, আমাদের ওই কথাগুলো বলতে হবে যেগুলো কেউ বলতে চায় না, কিন্তু জনগণ শুনতে চায়, শোনার জন্য অপেক্ষা করে। আপনি দেখবেন সেই মসজিদ মাদ্রাসাগুলো এখন দেখবেন এতে ধরে এই আওয়ামী লীগ অমুক, এটা অমুক, ওইটা অমুক, তমুক। সেই ৭১-এর মতো ভয়াবহ পরিবেশ। কোনো উপায় নাই আপনার। তবে বাংলাদেশের জনগণ কিন্তু বুঝে ফেলেছে যে এরা যে এই যে জুলাই সন্ত্রাসীরা এই দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার জন্য যে এসেছে, এটা কিন্তু মানুষ এখন বুঝতে পারতেছে। কারণ এদের যদি ইচ্ছা থাকতো, শুনেন, সাধ্য নাই কিন্তু মানুষের তো ইচ্ছা থাকে। আপনি আমাকে একটা দায়িত্ব দিলেন যে ফরিদ ভাই আমার এই কাজটা করে দেন, আমি পারলাম না বা করতেও পারলাম না বা পারবো না, কিন্তু আমি চেষ্টা করি। আপনি দেখতেছেন আপনার ওই কাজটা করার জন্য প্রতিদিন আমি চেষ্টা করতেছি, যাচ্ছি আসতেছি, তখন কিন্তু আমি ব্যর্থ হলে বলবেন না ফরিদ ভাই তো চেষ্টা করেছেন। কিন্তু এদের দেখেন আরেকটি মন্তব্য, সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম, এই মন্তব্যটা জবাবটা আমাকে দিতে হবে। যে উনি লিখছেন যে আপনারাই তখন মানবতার অবতার হবেন না তো ফরিদ। এটা বলার কারণ আছে না, যেটা ঘটনা সেটা আমি বলি। যে ধরেন যে ভিডিওটা, যে সকালবেলা বাবা নামাজ পড়ে ঘরে ঢুকতেছে, সামনে দেখে একটা লাশ, খুলে দেখে তার সন্তানের লাশ। মনে আছে? এটা এক শিক্ষকের ছেলে। তারপরে ছাত্রলীগের ছেলেদের 4 জনে হাত পা ধরছে আর উপর দিয়ে একটা প্লাস্টিক পুইরা তার গায়ে হচ্ছে গিয়ে ওই পোড়াগুলো ফেলতেছে, গলায় দিচ্ছে। এই দৃশ্য তো আমার দেখা। আমি তো এই ঘটনা দেখছি যে সাদ্দাম, যে বাগেরহাটের যে সাদ্দাম, তার বউ তার সন্তানকে হত্যা তো করছেই, তারপরে সে দেখতে আসবে, তাকে প্যারোলে মুক্তিটুকু পর্যন্ত দেওয়া হয় নাই। তো এরপরে কতটুকু মানবতা আমি দেখাইতে পারবো না পারবো, বা তখন কি করবো ভাই? রাজশাহীর একজনকে এই যে আম্মার যে মারলো, যারে যে ছেলে পঙ্গু ছিল, একবার শিবিররা কুপাইছে, আবার তাকে মারলো। সো এটা মানে প্রতিশোধের রাজনীতিতে ঢুকে গেছি আমরা। সুতরাং এখন উনি যে কথাটা বলেছে একেবারে ফেলনা না। আমরা যেহেতু মানবিক মানুষ, নৃশংসতা আমাদের সহ্য করা কষ্ট হয়ে যাবে, কিন্তু এগুলো তাদের রিটার্ন, এগুলো তাদের প্রাপ্য, এগুলো তাদের তখন আমাদের কিছু করার। তবে আমরা এটা কামনা করি না, কিন্তু অবশ্যই কামনা করি না, নৃশংসতা করি না, কিন্তু এটা ঘটবে। যেমন 32 আমরা কোনো বাড়ি ভাঙাও আমরা চাই না, কিন্তু ইউনুস টাওয়ার তো থাকবে না, এটা কে না জানে? কে না জানে? ব্লক করছি, আবার আসছে ফকিনির পোলায়। এখন এরা এগুলো বলবেই, এই সমস্ত ফাত্রারা। ওদের বলেন যে তোদের যদি ক্ষমতা থাকে ফেসবুকে অরিজিনাল চেহারা নিয়ে জবাবটা দিয়ে দেই। তা কিন্তু আসবে না। ইউটিউবে লাইভ আসো, ইউটিউবে আসো, চেহারা দেখা আসবে না, চেহারা দেখাইতে আসবে না। ওই যে জামাতি বট, এটা নতুন কিছু না, এটা কিন্তু ওদের কিন্তু এগুলো পেইড, ওরা এগুলো করবে। জামাত কিন্তু জামাতের বট বাহিনী যেভাবে আছে, এত প্রপাগান্ডা আর কেউ চালে। এরা ৭১, আপনি বুঝেন না যে ৩০ লক্ষ হত্যাকারী একটা দল, অগণিত নারী ধর্ষণকারী একটা দল এখনো বাংলাদেশে টিকে আছে শুধু প্রপাগান্ডার উপর ভর করে। তাদের কিন্তু আসলে জনপ্রিয়তা নাই, শুধু প্রপাগান্ডা। পাগড়ি দন পর্যন্ত দাঁড়িয়ে, পুটকি পর্যন্ত পাগড়ি, এটা দিয়ে মানুষ এটা কইলে মানুষ বিশ্বাস করে। ও তাই মানে হ্যাঁ কইছে, দাঁড়িয়ে কইছে। এই যে আমির হারামজাদা, দাড়ি টুপি এরা কিছু বলা যাবে না। সাইদি দেইলারা জায়গা দাড়ি টুপি কিছু বলা যাবে না, ঠিক আছে? আলবদর দাড়ি টুপি লাগাইছে কিছু, আবার আপনি বলবেন রাজাকার আলবদর দাড়ি টুপি ছিল, তাও দোষ হয়ে যাবো, ওটা বলতে দিবেন না। ব্যবসা তো পাবলিক, এই দেশের মানুষ ধার্মিক না, কিন্তু এই দেশের মানুষ হলো ধর্মভীরু আর ধর্ম ব্যবসায়ী, ধর্মভীরু আর ধর্ম ব্যবসায়ীর দেশ।
এই দেশে কিন্তু ধার্মিক না। আপনি দেখেন ইসলামী ব্যাংকে সুদ ইসলামের সবচেয়ে ঘৃণ্য জিনিস এবং পাপের জিনিস। বাহ, কি সুন্দর সুদের ব্যবসা করতেছে, ওই যে ইসলাম লেখা। আমি একজন জামাতিরে জিজ্ঞেস করছিলাম, শেষে যখন বিতর্কে সে হারছে, মানে যখন সে প্রথম আমার বুঝাইলো ভাই এটা সুদ না, সুদ না, পরে যখন তারা ছাই দিয়ে ধরছি তখন বলে ভাই, আমি বললাম আপনি সত্যি করে বলেন। শেষে সামারিতে কি বলছে জানেন, সে এখনো জীবিত আছে। আমার সাথে 2001 থেকে 2005 ভালো সম্পর্ক ছিল। এখন উনি চাকরি করতেন, একটা সরকারি চাকরি। শেষ আমার কি বললো জানেন, কয় ভাই ওটা ইসলাম নাম আছে, আমি ভাই ওখানে যাবো। আমি গুড, এম যেটাই বলেন, তাহলে এত পেঁচাইলেন কেন? ইসলাম নাম নিয়ে যদি আপনি যদি ওদের ধরে উদ্বুদ্ধ করে ওই যে যেটা আপনি বলেন বলৎকার করে দেন, তা তো সমস্যা নেই। সেটা আরে ভাই, সেইটাই তো, এই যে যারা মাদ্রাসায় প্রত্যেকদিন লক্ষ লক্ষ শিশুদের ধর্ষণ করে, তারা তো ইসলামের নাম নিয়ে ধর্ষণ করে। তাদের এগেইনস্টে কোনো কিছু বলতে গেলেই আপনারা বলবে আপনি ইসলামের শত্রু। আমারে কি বলা হয়েছে, আমার মাথার দাম কেন ধরা হয়েছে? এই যে আপনার সাথে কথা বলছি, কি মারি আমরা, এটা যে বলে, এর এগেইনস্টে যে বলে, সে হলো গিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলে। আপনি খেয়াল করেন যে পাকিস্তান 25,000 ফিলিস্তিনি মারলো, বাংলাদেশের মুসলমান জানেই না, না জানে না। জানি না। কিন্তু ভারত কিন্তু 25,000 মারলো, তারপরে ইয়েমেনে লাখ লাখ মানুষ মেরে ফেলা হয়েছে, কোন মুসলমান জানে না। না, তারপরে এখন যে কাশ্মীরে যে মানুষ হত্যা করতেছে সেটা আপনি জানেন না? সেটা বাংলাদেশের মুসলমান জানে না। কাশ্মীরে যে মানুষ মারতেছে পাইকারা, এটা এখন কেউ এটা জানে জানে না। আজ পর্যন্ত তারপরে দেখছেন কোনো কেউ জানে না কোথাও? এখন আর। শুধু ওই যে আপনাকে খুঁজতে হবে ভারত আর ইসরায়েল, ভারত আর ইসরায়েল হইতে হবে, এটা জজবা আসবেন। ভারত আর ইসরায়েল ছাড়া এদের জজবা আমেরিকার তবে আব্বা মানলেও কোনো সমস্যা নাই, চীনের না, আব্বা কোনো মানলেও সমস্যা কোনো সমস্যা নাই। সমস্যা নাই, এদের সমস্যা নাই। তবে এগুলোর সমস্যা, এখন প্রধান সমস্যা হয়ে গেছে কি, এদের ফাত্রামিতে, এদের জজবার কারণে পুরো জাতিটা বিপদের মুখে, দেশটা বিপদের মুখে। আমার আজকে খুব কষ্ট হয়েছে, একজন, আপনি তো যেহেতু জানেন যে আমি অসুস্থ, লাইভে তো যাই না, তো আমি একটা বই লিখতেছি যে কোনো একটা বিষয়ে, তো ওই একজন অভিজ্ঞ মানুষ, অধ্যাপক, তার সাথে কথা বললাম বাংলাদেশ সম্পর্কে। মানে আমার বইটার নাম হচ্ছে শেখ হাসিনা কেন ফিরবেন, মানে এরকম শিরোনাম হয়তো থাকবে, অথবা আওয়ামী লীগ কেন বাংলাদেশে ফিরবে, শিরোনামটা এরকম, দুইটার মধ্যে একটা হবে। ওনাকে আমি প্রশ্ন করেছি, এই বইটা লিখতেছি, উনি জানে। উনি আমাকে বললো কি জানেন, কয় তারপরে লেখো যে যে শেখ হাসিনা ফিরবেন কিন্তু দেশ আর ফিরবে না, দেশটা ঠিক হবে না। কেন বললেন? কয় তোমাদের বাংলাদেশ, উনি বাংলাদেশি নন, এমনকি তিনি এমন না যে ওই দেশে গিয়েছেন বাংলাদেশ থেকে, তাও না, উনি অরিজিনালি ভিন্ন দেশের নাগরিক। তিনি বললেন যে বাংলাদেশ আর কোনোদিনই ঠিক হবে না। আমার ভাইটা কি বললেন আপনি? কেন ঠিক হবে? কয় তোমাদের এইভাবে বলছে আমাকে যে 53 ইয়ার্সে তোমাদের যত ক্ষতি না হয়েছে, বুঝছেন কথাটা কি বলছে? বলছে তোমাদের এই 2 বছর 2 ইয়ার্সে তোমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছো, এটা আর কোনোদিন নেভার, বলে নাই, বলছে নেভার এভার, মানে আর কত শক্ত। ইংরেজিটা দেখেন কি বলছে, ইংরেজি ভাষাটা গভীরতা বেশি না? যদি বলতো নেভার এভার, এটা নাকি আর কখনোই সম্ভব না। আমি বললাম স্যার এটা আপনি কি বললেন? কয় ইয়েস, এটা নিয়ে তিনি নিজেও নাকি লিখবেন, বলছে যে তিনি সেটা আওয়ামী লীগ পাওয়ারে যাওয়ার পরে তিনি লিখবেন আর্টিকেল আকারে। বলছে আমি তোমাকে পাঠাবো। আমি সেটা আপনি লিখতে পারবেন? কয়টা তো আমার স্টুডেন্টকে আমি পড়াই, আমি তো বলি তাদের ক্লাসে, মানে তার ক্লাসে পড়াইতে গিয়ে এটা বলে যে বাংলাদেশ আর কোনোদিন কামব্যাক করবে না। চিন্তা করে দেখেন, তাহলে একটা বিদেশি মানুষ সে বলতেছে বাংলাদেশ আর কোনোদিনই কামব্যাক করবে না, 2 বছর কত ক্ষতি হয়েছে। আচ্ছা আমাদের বুদ্ধিজীবীরা, এই শালা চিঙ্কু মামেরা, এরা দেখি এই কখনো তারেকের পক্ষে এই মুসলেখা, এই যে কি গোপুচন্দ্র রাজার হবুচন্দ্র মন্দির সরকারের সাফাই গাইতেছে, কখনো ইউনুসের সাফাই তো গিয়েছে। মানে আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে, ছাত্রলীগের বিরোধিতা করতে গিয়ে, ভারত বিরোধিতা করতে গিয়ে, মুক্তিযুদ্ধ বিরোধী পুরো দেশটাকে গায়েব করে দিল, সর্বনাশ করে দিল। এবং আমি বলছি যে স্যার আমরা কি কখন ইকোনমিক্যালি ফিরে আসবো না? এখন যেটা বলছে এটা আমি প্রস্তুত ছিলাম না, আপনি হয়তো প্রস্তুত থাকবেন না, বা আওয়ামী লীগও প্রস্তুত নাই কথাটা শোনার। তিনি কি বলেছে জানেন? এটা আমি আমার ওই বইয়েতে সামারিতে লিখতে, কিন্তু আজকে বলতে হচ্ছে। কি বললো জানেন? আপনার সাথে আমি অফ দ্য রেকর্ডে বলতে চাইছিলাম, তো ও বলে দেয়। উনি বলছে, নাম বলে নাই দেশের, বলছে তোমাদের মাত্র 3টি বন্ধু রাষ্ট্র রয়েছে, সেই 3টি বন্ধু রাষ্ট্র আর কোনোদিন তোমাদের বিশ্বাস করবে না। আমি বললাম 3টি বন্ধু রাষ্ট্রের নাম বলেন। তিনি বলছে যে তুমি 3 জনেরই নাম জানো। আমি বলবো কেন? বলছে তোমাদের বন্ধু রাষ্ট্ররাও বলছে যে বাংলাদেশ পৃথিবীর একমাত্র রাষ্ট্র হবে, হয়ে গেছে, সরি মানে ইংরেজিটা এইভাবে বলছে, মানে মনে হয় ওটা হয়ে গেছে পৃথিবীতে আমাদের যে। আমি বলছি যে স্যার আমি তো জানি
যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আরো যে 2টা আছে আমি জানি না। আমি লজ্জার কিছু না, স্যার আমি জানি না স্যার, মানে আমি কনফিডেন্টলি বলতে পারতেছি না। কয় না তোমাদের আর 2টা রাষ্ট্র আছে, তুমি গবেষণা করে বের করো, না পারলে পরে জানাবো। বলছে তোমাদের 3টা বন্ধু রাষ্ট্র, তারা তোমাদের আর বিশ্বাস করবে না, তাই তোমরা আর উঠে দাঁড়াতে পারবে না। এখন আমি জানি না তার কথা সত্য হবে কি হবে না, কারণ ইতিহাস ভিন্ন ব্যতিক্রম, যদি উনি ব্যতিক্রম কিছু ঘটতে পারে, আমরা তো চাইবো আমাদের দেশ ঘুরে দাঁড়াক, তাই না, আমার দেশ টিকে থাকুক। কিন্তু এই যে দেখেন কথাটা বলছে, এটা কি কম গুরুত্বপূর্ণ? সে তো বাংলাদেশের, সে তো তার কাছে আওয়ামী লীগ ক্ষমতা আসলেও যায় আসে না, জামাত থাকলেও যায় আসে না, বিএনপি থাকলেও যায় আসে না, বা বাংলাদেশ ধ্বংস হলেও যায় আসে না, এই থাকলেও যায় আসে, সে কোনোদিন বাংলাদেশে আসেও নাই, কোনোদিন বাংলাদেশে আসবেও না। কিন্তু তার কাছ থেকে আমি মাঝে মধ্যে আলোচনা করে অনেক কিছু শিখি। তিনি যে সাউথ এশিয়া নিয়ে আমাদের এত কিছু জানেন রে ভাই, আমরা মনে করি কি আমরা বাংলাদেশে থেকে আমরা এসব, আরে ভাই আমার বাংলাদেশ সম্পর্কে অনেক লোক বেশি জানে বাংলাদেশ সম্পর্কে। আপনার কথাটা দেখেন কি বলেছে, যে বাংলাদেশ আর কোনোদিনই তার মানে যেতটুকু হয়েছিলাম এতটুকুই ফিরতে পারবো না। তাহলে ভাই আমাদের উপায় কি? মানে কি ক্ষতিটা করে দিয়ে গেছে দেখছেন, কি ক্ষতিটা করে দিয়ে গেল যারা এই জুলাই সন্ত্রাস, আর যেটা আপনি বলেন ড্রাগ, এই যে পাকিস্তানি ড্রাগ, তারপরে বাংলাদেশের ড্রাগ, ইসলামী জজবা, মুক্তিযুদ্ধ বিরোধী জজবা, হিন্দু বিদ্বেষী জজবা, এবং সেই সাথে যে কি নাম বলেন ড্রাগের, নাকি কেপটাগন নাকি কি বললেন যেন, এই ড্রাগ, এগুলো পুরো বাংলাদেশটাকে, যেটা সর্বশেষ যেটা আর কি আপনার আমাদের দুর্ভাগ্য, আমাদের শহীদের মা সবচাইতে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের তরুণেরা বিভ্রান্ত। কিন্তু এটা আপনি ঠিক করতে পারবেন না এত সহজে। একটা জাতির ম্যাক্সিমাম তরুণ যে শিক্ষিতরা তাও যদি বিভ্রান্ত থাকে, সেটা আর কোনো, আরো সবচেয়ে বড় যে কথাটা বলছে যে তোমাদের তো শিক্ষা নীতিই নেই, এটা বলছে তোমাদের এডুকেশন পলিসি নেই। বলছে পৃথিবীর নাকি একমাত্র রাষ্ট্র, আমি বললাম মানে আমার পাকিস্তানে আছে, বলছে হ্যাঁ, পাকিস্তানে এটা কি সত্যি, এটা আমি জানি না, বলছে পাকিস্তানেও শিক্ষা, তাদের পলিসি আছে, তোমাদের নাই। আমাদের একটা শিক্ষা পদ্ধতি আছে, সেটা হচ্ছে বালিশের নিচে মুখ দিয়ে পুটকিটা উঁচা করে দাও, তোমার হুজুর তোমার পুটকি মেরে যাবে কতক্ষণ। এটা হচ্ছে আমাদের শিক্ষা নীতি। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! আমরা কিভাবে এই দেশে মানে বিশ্বাস করেন হিম হয়ে আসে যখন এগুলো শুনি না, রক্ত হিম হয়ে আসে যে আমাদের জাতির ভবিষ্যৎ কি, কোন ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি। এখন কবে আমাদের একজন বলি, আজকে লাইভটা একটু মনে রাখেন, আজকে সময়টা, আজকে তারিখটা আমি আপনাকে বলি, আজকে হচ্ছে 8 আগস্ট 2026, বাংলাদেশ সময় 9টা 16। লিখে রাখেন, মনে রাখেন। এমনকি আফগানিস্তানও ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ পারবে না। এটা কি বললেন? না, আফগানিস্তান ঘুরে দাঁড়াবে কেন বিশ্বাস করি, কারণ ওরা কিন্তু জাতিগত ভাবে ঐক্যবদ্ধ হয়ে যায় সবাই, কিন্তু আমাদের সম্ভব। আফগানিস্তানের কোন লোক বিশ্বাস, এরকম আপনি একটা মানুষ খুঁজে পাবেন না যে তার আফগানিস্তানে বিশ্বাস করে না। কথাটা বুঝেন? আমি বলি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন ফরিদ ভাই। লাইভটা এখনই আমরা শেষ করে দিব, আপনার আরেকটা লাইভে যেন আমি জানি। আপনি একটু কথাটা বোঝার চেষ্টা করেন। আফগানিস্তান, তার যে ওখানে শাসন, শরিয়া ল, সেটা আপনি পছন্দ করেন কি না করেন সেটা আলাদা বিষয়। কিন্তু আফগানিস্তানের মানুষ তার ভূখণ্ডকে সম্মান করে, তার দেশের মানুষ ইচ আদার রেসপেক্ট করে দেখে আফগানিস্তান থেকে রাশিয়ানদের ভাগাইছে, আমেরিকানকে ভাগাইছে, ব্রিটিশ ভাগাইছে। কিন্তু আপনার যে ভূখণ্ড, যে বাংলাদেশ, এই বাংলাদেশের এই যে জামাইত্যা যে সমস্ত পাকি বীর্যের পয়দা আছে, তারা তার ভূখণ্ডকে, তার দেশের নাম বাংলাদেশ বলতেই তাদের লজ্জা লাগে, তাদের জাতীয় সঙ্গীত গাইতে তাদের লজ্জা লাগে, তাদের পতাকা নিয়ে তাদের কথা বলতে তাদের লজ্জা লাগে। এ দেশ কিভাবে ঘুরে দাঁড়াবে? তাদেরকে কমপ্লিটলি রিমুভ করেন, আদারওয়াইজ তাদের হাতে দিয়ে দেন, তাছাড়া আর বিকল্প নেই। আমি বোধহয় তারিখটা ভুল বলছি, আজকে 18ই আগস্ট 2026। 18ই আগস্ট 2026 আমি বললাম আফগানিস্তানও কোনো একদিন ঘুইরা সভ্য একটি দেশে পরিণত হবে, কিন্তু বাংলাদেশের দ্বারা সম্ভব না যদি আপনি এই পাকি বীর্যকে পুরোপুরি রিমুভ করে না দিতে পারেন, তাহলে আপনি পারবেন না। শেষ, ফুল এন্ড ফাইনাল। আপনার সাথে ওই অধ্যাপকের কথা মিলেই গেল। আপনি আফগানিস্তানের উদাহরণ দিলেন, উনি বলছে তোমরা আর ব্যাক করতে পারবে না, কাম ব্যাক করতে পারবে না। বলছে তোমরা শেষে, বলছে তোমরা মানে কি বলে ডেড, আর কি ডেড এন্ড, মানে রাস্তার যে শেষ, ওটাকে কি বলে ইংরেজি শব্দটা বলে, ডেড এন্ড। তোমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছো।
এবং উনি আমাকে পরামর্শ দিয়েছে, আমি তো আজকে বলছি যে এই টিচার 2026 সালে এসেও এইখানে কেসকি বান্দির পুতেরা মন্তব্য করে যে কি আমাদের পাকিস্তানি আব্বারা তোদের দিছিল না, কত বড় মাদার চোদ আপনি চিন্তা করতে পারেন। আপনি আরেকটা জিনিস টেলিভিশন চ্যানেলে উঠে শাহরিয়ার কবিরের মতো কেসকি বান্দির পুত উঠে বলতেছে আমরা আমাদের দেশকে হারিয়েছিলাম 71 সালে, 24 সালে আমরা ফিরে পেয়েছি, এটা সেই দেশ। আপনি এই আরে কথা আবার কোনো আফগানি বলবে না, এই কথা কিন্তু কোনো আফগানিস্তানি বলবে না। এই কথাটা পাকিস্তানের মতো ভঙ্গুর রাষ্ট্র, ভিখারি রাষ্ট্র টেলিভিশনে বলতে পারবে না। গলা চিপে ধরবে টেলিভিশনে, গলা চিপে ধরবে টেলিভিশনেই, তাকে কোনোদিন নিবে না। টেলিভিশনে তার থাকবে না, আপনি নিবে না, আর মামলা হয়ে যাবে। টেলিভিশনে এখানে- বসে যখন বলে যে টেলিভিশনে বসে এই শুয়োরের বাচ্চা বিচ এই কেসকি বান্দিরপুর শাহরিয়ার যখন বলে যে শেখ মুজিব একটা জাতীয় বেঈমান, তখন ওরা ওইখানে পাড়ায় ধরে গাইরে ফেলতো, তাইলে বুঝতে তাহলে আর হবে একটু- বাংলাদেশ দাঁড়াবে। ঠিক আছে, না না ঠিক হয়, আর কোনোদিন হয়, ঠিকই বলেছেন। তবে আমার এর জন্য মনে হয় আমাদের একটা চান্স আমাদের আসবে, সেই চান্সটা যদি আমরা আবারও ভুল করি তাহলে হয়তো আমারও তখনও সেই প্রফেসরের মতো, এবং আপনার কথাটা আমি শতভাগ বিশ্বাস করব, এখনো 2-4-5% আশাবাদী আছে, তখন বলবো যে না আর সম্ভব না। আপনি আমাদের আমার সুযোগ আরেকটা। বহু কথার হালকা হালকা বিরোধিতা করছেন, অল্প অল্প কিন্তু পরে এসে স্বীকার করছেন না মেনে নিয়ে যায়, অনেকগুলো আপনার এরকম করছে। আপনার Right. আমি যে আশাবাদী থাকতে চাই দেশের ব্যাপারে, না একটু আশাবাদী থাকতে চাই, নইলে তো ভাই মারা যাবো, দম বন্ধ হয়ে মারা যাবো। গতকালকে কি হয়েছে শোনেন, গতকালকে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে মধুখা আমার হঠাৎ করে ফোন দিছে, তুই তো একজন বিশাল ভবিষ্যৎ বক্তা হয়ে গেছিস। আমি বলি, কেন? কয় যে দেখ তোর একটা নিউজ পড়লাম, টাপ এন্ড ডাডল নিয়ে নিউজটা পাই, কয় তুই আসলেই তো ওখানে ড্রাগের ব্যবহার হয়েছে জুলাইতে, যেখানে জুলাই শহীদের মা আছে ড্রাগের ব্যবসায়ী, সেখানে ড্রাগ মানে কেন ব্যবহার হয় নাই? ফরিদ ভাই আপনার পরিষ্কার আপনার পরিষ্কার সময় বিষয়। হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মনে করি না, আমি যেটা বলেছি এই জায়গাটাই আমি স্থির, যদি বাংলাদেশ থেকে এই জামাইতে কেসকি বান্দির পোলাগো যদি পুরোপুরি রিমুভ করতে না পারেন, তাহলে বাংলাদেশ পাকিস্তানের থেকে আফগানিস্তানের থেকে খারাপ অবস্থা চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি সময় নেব না, কারণ জিন্দা পীরের অন্য একটা লাইভ আছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।